করি, রেকর্ড করি। আচ্ছা, আমরা হচ্ছে আজকে আমার কথা হচ্ছে মনে হয় শোনা যাচ্ছে। সো আমি হচ্ছে আজকে দুইটা জিনিস পড়াবো। আগের দিন হচ্ছে শুরু করছিলাম, আহ দুইটাই মোটামুটি বেশ কাজে লাগবে আমাদের, বাট সিটিতে নাই। একটা হচ্ছে কি মিনস ক্লাস্টারিং, আর একটা টপিক হচ্ছে এটারে বলে হচ্ছে অ্যাসোসিয়েশন রুল। যদি আমার ডাটা মাইনিং করো কখনো, তাহলে হচ্ছে ওইখানে হচ্ছে এগুলো অনেক ডিটেলসে পড়াই, বাট এমএলএও এবার এটা আছে। সো এই অ্যাসোসিয়েশন রুলস এন্ড একটা অ্যালগোরিদম আছে এটা বের করার, এটাকে বলে হচ্ছে অ্যাপ প্রায়োরি অ্যালগোরিদম। খুবই সিম্পল অ্যালগোরিদম। সো এই দুইটা জিনিস আমরা দেখবো। আগের দিন আমরা হচ্ছে কি মিনস ক্লাস্টারিং নিয়ে কথা বলছি। সো প্ল্যান আছে প্রথম 1 ঘন্টা 9টা পর্যন্ত হচ্ছে এই কি মিনস ক্লাস্টারিং নিয়েই কথা বলবো, আর হচ্ছে এইটার একটা ম্যাথ হচ্ছে দেখাবো। এরপরে হচ্ছে আহ বাকি টাইমটা হচ্ছে অ্যাসোসিয়েশন রুল আর প্রায়োরি অ্যালগোরিদম নিয়ে হচ্ছে কথা বলবো হয়তো। সো কি মিনস ক্লাস্টারিং নিয়ে যদি কথা বলি, কি মিনস ক্লাস্টারিং আমরা হচ্ছে একটা নোট পোস্ট করছিলাম। সো এইটা হচ্ছে নোটটা। সো এইটা থেকে মেইনলি গতদিন বলছিলাম। সো এইটা যদি আবারও যে জিনিসগুলো বলছিলাম এগুলো কিছুটা হচ্ছে রিপিট করি। সো কে মিনস ক্লাস্টারিং মেইনলি একটা আনসুপারভাইজড অ্যালগোরিদম। আমরা হচ্ছে একটা সুপারভাইজ অ্যালগোরিদম দেখছি, লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, এরপরে হচ্ছে একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম দেখছি, লজিস্টিক রিগ্রেশন। তো এইবার হচ্ছে একটা আনসুপারভাইজড অ্যালগোরিদম আসলে দেখার পালা। সো আনসুপারভাইজড অ্যালগোরিদম কি মিনস ক্লাস্টারিং। সো কি মিনস ক্লাস্টারিং যেহেতু আনসুপারভাইজ, স্বাভাবিকভাবে এটাতে এক্স বা হচ্ছে ফিচার থাকে, আর হচ্ছে ওয়াই বা হচ্ছে টার্গেট হচ্ছে থাকে না। সো যেহেতু টার্গেট থাকে না, সো আমাদের হচ্ছে নির্দিষ্ট কোনো আসলে ওইভাবে টার্গেট নাই কি প্রেডিক্ট করতে হবে। সো এই টাইপের অ্যালগোরিদম নর্মালি হচ্ছে ডাটার হিডেন মিনিং বের করতে আসলে ইউজ হয়। ঠিক আছে, হিডেন মিনিংটা বের করতে ইউজ হয়। সো এইটার একটা এক্সাম্পল গত ক্লাসে আমরা দিছিলাম, সেটা হচ্ছে যে সাপোজ ধরো তোমার কাছে একটা ডাটা সেট আছে যেটাতে হচ্ছে মানুষের এজ আছে আর হচ্ছে স্যালারি আছে। তো এজ আর স্যালারি আছে, এখন তুমি হচ্ছে এগুলার বিভিন্ন প্লট করলে প্লট পাইলা। সো প্লট করলা, চিন্তা করো 2D এক্সিসে এজ আর স্যালারি। এজ তো 0 থেকে ধরো 100 পর্যন্ত, আর স্যালারি ধরো 1000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত। সো এভাবে প্লট করলা, প্লট করার পর দেখো তুমি আসলে ডাটার মধ্যে যদি হিডেন হিডেন মিনিং খুঁজতে চাও, বা চিন্তা করো যে যে এই বয়সের লোকেরা আসলে কেমন বেতন পাচ্ছে বা কি রেঞ্জে বেতন পাচ্ছে, কয়জন এই রেঞ্জে বেতন পাচ্ছে, এই রিলেটেড জিনিস যদি বাইর করতে চাই, তাহলে হচ্ছে আমরা ক্লাস্টারিং টাইপ এই অ্যালগোরিদম ইউজ করি, যেখানে আসলে আমরা ডাটার যেহেতু কোনো টার্গেট নাই, সো অ্যালগোরিদম ব্যবহার করে আমরা হচ্ছে সিমিলারিটি বা ডিসিমিলারিটি এই জিনিসগুলো আসলে বাইর করার চেষ্টা করি। সো এখানে যদি হচ্ছে কে মিনস ক্লাস্টারিং অ্যাপ্লাই করি, কে মিনস বলতে আচ্ছা, কে মিনস ক্লাস্টারিং যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে জিনিসটা, তাহলে নর্মালি যেটা হয় যে ধরো এখানে তুমি যতটা ক্লাস্টার ধরো এতটা হচ্ছে ছোট ছোট এরকম ক্লাস্টার পাবা। ক্লাস্টার বলতে আসলে ক্লাস্টার জিনিসটা আসছে হচ্ছে সিমিলার যে জিনিসগুলো বা সিমিলার পয়েন্টস গুলো একসাথে থাকবে, আর হচ্ছে ডিসিমিলার পয়েন্ট গুলো বা হচ্ছে এই যে দেখো এই যে এই গ্রুপটা যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে সিমিলার পয়েন্ট। সো সিমিলার পয়েন্ট গুলো হচ্ছে একসাথে থাকবে, আর এই দুইটা গ্রুপের মধ্যে যদি আমরা ডিস্টেন্স দেখি, ডিস্টেন্স হচ্ছে বেশি। সো ডিসিমিলার পয়েন্ট গুলো নিজেদের মধ্যে আসলে ডিসিমিলার ক্লাস্টার্স উইল স্টে ফার্দার আর কি। সো এই ক্ষেত্রে যেটা হয় যে ডিসিমিলার যেগুলা সেগুলো হচ্ছে নিজেদের মধ্যে দূরত্বে থাকবে, আর সিমিলার যেগুলো এগুলো হচ্ছে নিজেদের মধ্যে কাছাকাছি থাকবে। এটা হচ্ছে কে মিনস ক্লাস্টারিং এর একদম বেসিক জিনিস। তো কে মিনস ক্লাস্টারিং এ একটা জিনিস কে, সেটা হচ্ছে আমরা নিজেরা আসলে ধরে নিই। সো কে এর উপর ডিপেন্ড করি যে তুমি কয়টা ক্লাস্টার পাবা। আর মিনস ব্যাপারটা আসছে আসলে আমরা একটু পরেই দেখবো যে আমরা হচ্ছে সব সময় কোনো একটা কিছুর এভারেজ নেই। সো এভারেজ নিয়ে দেন হচ্ছে আমরা এই ক্লাস্টারটা বা এই অ্যালগোরিদমটা এভারেজ নিয়ে বা মিন নিয়েই চলে। সো কে, যেটা কে হচ্ছে কে মিনস ক্লাস্টারিং এর যেটা বললাম যে কে হচ্ছে তুমি আসলে কয়টা ক্লাস্টার চাচ্ছ, এইটা আসলে একটা হাইপার প্যারামিটার। হাইপার প্যারামিটার যেটা বলছিলাম, বা হাইপার প্যারামিটার যদি আইডিয়া না থাকে, তাহলে হাইপার প্যারামিটার হচ্ছে যেই প্যারামিটার গুলা আমরা কোনো একটা মডেল চালানোর আগেই সেট করে দিই।
ঠিক আছে, সো এই প্যারামিটার গুলো আগেই সেট করে দিই। সো এইটা আবার কে মিনসের একটা প্রবলেমও, বাট কে মিনস আলটিমেটলি যেটা করা হয় সেটা হচ্ছে ডাটার হিডেন মিনিং এক্সট্রাক্ট করা হয়। সো এইটা যদি আমরা হচ্ছে নোট থেকে দেখি, যে হচ্ছে, ওকে এখন আবার হচ্ছে এটাতেও দাগাদাগি করা যায় ভালো। সো এটার মধ্যে যদি দেখি কে মিনস ক্লাস্টারিং এ এটা হচ্ছে পার্টিশন বেসড অ্যালগোরিদম। পার্টিশন বলতে আসলে এই যে আমরা ধরো ডাটার সিমিলার গ্রুপগুলোকে আলাদা আলাদা করতেছি বা ভাগ করতেছি, সো এই দুইটা ভাগে দুইটা আসলে পার্টিশন হচ্ছে। সো এগুলো আসলে পার্টিশন বেসড বা পার্টিশনিং একটা মেথড। এছাড়াও ক্লাস্টারিং এর অনেক মেথড আছে যেগুলো ডাটা মাইনিং অনেক ডিটেলসে আলোচনা করে। সো ক্লাস্টারিং এ কে মিনস ক্লাস্টারিং হচ্ছে পার্টিশনিং এর একটা মেথড। সো এখানে বলছে যে ফাইন্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্লাস্টার। আসলে ক্লাস্টার এরকম ক্লাস্টার বাইর করে যেগুলো নিজেদের মধ্যে ডিস্টেন্স বেশি, বা ক্লাস্টারের ভিতরের পয়েন্টগুলো আবার নিজেরা কাছাকাছি অবস্থান করে। সো এগুলো হচ্ছে ডিস্টেন্স বেসড। তো ডিস্টেন্স বেস বলতেই আমরা আগের দিন হচ্ছে তিনটা ডিস্টেন্স পড়ছিলাম, এই ডিস্টেন্স গুলো দিয়েই আসলে ম্যাথ গুলা করা লাগে। সো ডিস্টেন্সের একটা ছিল ইউক্লিডিয়ান ডিস্টেন্স। সো ইউক্লিডিয়ান ডিস্টেন্স যদি আসলে হোয়াইট বোর্ডে লিখি ভালো দেখ। সো একটা ছিল হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা জানি দুইটা পয়েন্টের জন্য ইউক্লিডিয়ান ডিস্টেন্স x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। আর আরেকটা ডিস্টেন্স তোমাদের যেটা লাগে সেটা হচ্ছে ম্যানহাটেন ডিস্টেন্স। সো ম্যানহাটেন ডিস্টেন্সও সেম, জাস্ট হচ্ছে স্কোয়ারটা নাই, আহ জাস্ট হচ্ছে অ্যাবসোলুট ডিস্টেন্স আর কি। সো এই দুইটা ডিস্টেন্সই আমাদের লাগে, ইউক্লিডিয়ান ডিস্টেন্স আর হচ্ছে ম্যানহাটেন ডিস্টেন্স। সো এই দুইটা ডিস্টেন্স আসলে বললাম যে সিমিলারিটি ডিসিমিলারিটি আসলে দুইটা নাম্বারের মধ্যে বা দুইটা, এখানে দেখো একটা এক্স হচ্ছে একটা এক্সিস আর ওয়াই হচ্ছে একটা এক্সিস। সো এই দুইটার মধ্যে আসলে ডিসিমিলারিটি সিমিলারিটি বাইর করতে তোমার যদি কোঅর্ডিনেট দেয়া থাকে তাহলে হচ্ছে এই দুইটা ডিস্টেন্সই মোটামুটি ইউজ করতে হয়। আরেকটা আমি দেখছিলাম সেটা হচ্ছে দেখাইছিলাম যে মিনিউস্কি ডিস্টেন্স, বাট মিনিউস্কি ডিস্টেন্স তোমাদের আসলে তেমন মনে রাখার দরকার নাই। আহ, তাও এটার ফর্মুলা যদি লিখি, এইটা i = 1 থেকে n, এটা আসলে দরকার নাই ওইভাবে। এটা প্রতিবারই ভুল হচ্ছে, এটা জাস্ট এটা দরকার নেই। এটা তোমাদের হচ্ছে ডাটা মাইনিং এ হচ্ছে ভালো করে দেখাবে, বাট আপাতত ইউক্লিডিয়ান আর হচ্ছে ম্যানহাটন এই দুইটা ডিস্টেন্সই আসলে দেখতে পারো। সো এরপরে যেটা ছিল যে আসলে বলছি যে এটা আনসুপারভাইজ একটা অ্যালগোরিদম। সো আনসুপারভাইজ অ্যালগোরিদম বলতে এক্স আছে আর ওয়াই যেটা সেটা হচ্ছে নাই। সো এরপরে যদি এখানে কথাটা আমরা পড়ি যে এটা হচ্ছে সবচেয়ে সিম্পল একটা আনসুপারভাইজ লার্নিং অ্যালগোরিদম, কে মিনস ক্লাস্টারিং। সো কে মিনস ক্লাস্টারিং এ কি হয়, কে মিনস ক্লাস্টারিং এ হচ্ছে আমরা একটা পার্টিশনিং অ্যালগোরিদম। সো এইটা হচ্ছে ডাটা সেটটাকে কেটা পার্টে ভাগ করে, আর হচ্ছে আচ্ছা ডিউরিং ডিউরিং ক্লাস্টার ফরমেশন এখানে একটা কথা বলা আছে যে সিমিলার পয়েন্টগুলো একসাথে রাখা হয় সেম ক্লাস্টারে, আর ডিসিমিলার পয়েন্টগুলো বা ডিসিমিলার অবজেক্টগুলো হচ্ছে ডিফারেন্ট ক্লাস্টারে থাকে। সো এটা হচ্ছে এতক্ষণ যেটা বললাম সেটার বেসিসই বোঝার কথা। সো এরপরে এখানে নর্মাল যে ডিস্টেন্স সবচেয়ে বেশি ইউজ করা হয় ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তো এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের একটা এক্সাম্পল দিছে, এটা হচ্ছে পিটা পয়েন্ট থাকলে কি হবে সেটা দিছে। আমরা তো নর্মালি পরীক্ষার হলে তোমাদের আসলে দুইটা পয়েন্টের বেশি দেয়া আসলে ওইভাবে পসিবল না এখন, and কখনোই মনে হয় না দিবে। সো এরপর যেটা যে হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স যেগুলো লো ওগুলা হচ্ছে একই ক্লাস্টারে থাকবে, আর ইউক্লিডিয়ান ডিস্টেন্স যেগুলোর বেশি ওগুলা আলাদা ক্লাস্টারে থাকবে। সো কে মিনস ক্লাস্টারিং এর আমরা তো বুঝলাম যে ডিস্টেন্স দিয়ে কিছু একটা করে, আর হচ্ছে যেটা করে সেটা হচ্ছে সিমিলার ডিস্টেন্সে বা কম ডিস্টেন্সের যেগুলো কাছাকাছি ডিস্টেন্স এগুলো একসাথে রাখে, আর যেগুলোর মাঝে ডিস্টেন্স বেশি ওগুলা আলাদা রাখে। সো এইবার আমরা কে মিনস ক্লাস্টারিং এর অ্যালগোরিদমটা দেখি, এরপরে হচ্ছে তোমাদের চারটা স্টেপ একটু পড়া লাগবে। সো কে মিনস ক্লাস্টারিং এর অ্যালগোরিদমটা যেভাবে কাজ করে আমরা যদি হচ্ছে কিছু ফিগার এঁকে দেখি, যে হচ্ছে আমরা ধরো এখানে এজ নিলাম আর এখানে হচ্ছে স্যালারি নিলাম। সো যেটা বলছিলাম এরকম আসলে কিছু পয়েন্ট প্লট করা পসিবল। সো পয়েন্ট প্লট করা পসিবল হইলে প্রথমে যেটা করা হয়, চিন্তা করো কে মিনস ক্লাস্টারিং এ ধরলাম আমি কে 3 নিব।
সো K3 নিলে এখানে কি করা হবে, আমি জাস্ট যে কোনো র্যান্ডম তিনটা পয়েন্ট এখান থেকে সিলেক্ট করে নিব। এগুলারে আমরা বলি হচ্ছে ক্লাস্টার সেন্ট্রয়েড। ঠিক আছে, ক্লাস্টার সেন্ট্রয়েড এগুলারে আমরা বলি ক্লাস্টার সেন্ট্রয়েড। সো ক্লাস্টার সেন্ট্রয়েডের আসলে কাজ কি, আমরা হচ্ছে ক্লাস্টার সেন্ট্রয়েড দিয়ে এই একটা সেন্ট্রয়েড ধরো C1 ধরলাম, C2 এটাকে ধরলাম C3। সো এই C1 এর, তোমরা জানো C1 এর অবশ্যই এক্স আর ওয়াই আছে। দেন বাকি প্রত্যেকটা পয়েন্টই এক্স আর ওয়াই দুইটা কোঅর্ডিনেটই আছে, কারণ এখানে আমরা যেহেতু 2D তে প্লট করতেছি। আমরা কি করব, এই C1 এর সাথে বাকি পয়েন্টগুলার, যে কোনো একটা সেন্ট্রয়েডের সাথে বাকি যতগুলা পয়েন্ট আছে এগুলার ডিস্টেন্স বাইর করব। এরপরে C2 যেটা আছে এইটার সাথেও আমরা বাকি যতগুলা পয়েন্ট আছে C1, দেন হচ্ছে বাকি যতগুলা এই যে রেড ক্রস ক্রস পয়েন্ট দেখা যায় এগুলো সবগুলা ডিস্টেন্স বাইর করব। দেন সেম ভাবে C3-র সাথেও আমরা বাকি পয়েন্ট গুলার হচ্ছে ডিস্টেন্স বের করব। সো ডিস্টেন্স বের করে আমরা কি দেখব, ডিস্টেন্স বের করে ধরো কোনো একটা পয়েন্টের সাথে আমরা এই যে এই একটা পয়েন্ট ধরি, এই পয়েন্টটার সাথে আমরা C1 C2 আর C3 ডিস্টেন্স বের করছি। ডিস্টেন্স বের করে আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে ডিস্টেন্স বের করা। এরপর হচ্ছে আমরা দেখব ডিস্টেন্সটার মধ্যে তিনটা, আহ, যদি আমি K3 নেই তাহলে হচ্ছে তিনটা সেন্ট্রয়েডের সাথে, K n নিলে nটা সেন্ট্রয়েডের সাথে আমি হচ্ছে আসলে দেখবো যে কোনটার সাথে ডিস্টেন্সটা হচ্ছে সবচেয়ে কম। যেমন এখানে আমি আসলে হিসাব করার দরকার নাই, দেখি বুঝতেছি C1 এর সাথে ডিস্টেন্সটা কম। সো এই পয়েন্টটাকে আমি বলবো C1 ক্লাস্টারে। সো এইটা একটা কথা। সো এরপরে কি করবো, এরপরে যেহেতু আরো কিছু পয়েন্ট ওইভাবে হিসাব করে পাবো, সো আমার ফার্স্টে দেখো, ফার্স্টে সেন্ট্রয়েড গুলা নিছিলাম আমরা হচ্ছে রেন্ডমলি, ফার্স্টে সেন্ট্রয়েড গুলা নিছিলাম রেন্ডমলি। বাট এখন হচ্ছে সেন্ট্রয়েড গুলাতে প্রত্যেকটাতেই কিছু না কিছু পয়েন্ট আসবে। সো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সেন্ট্রয়েডটাকে আমরা মুভ করব। সো সেন্ট্রয়েডটা মুভ করব কোন জায়গায়, সেন্ট্রয়েডটা মুভ করব আসলে সেন্ট্রয়েডের মধ্যে যতগুলা পয়েন্ট আছে, সেন্ট্রয়েড প্লাস সেন্ট্রয়েডটার মধ্যে, ওই সেন্ট্রয়েড বলতে আসলে ওই ক্লাস্টারের, বাংলায় যদি বলি ক্লাস্টারের কেন্দ্র বা ক্লাস্টার সেন্টার যেটা আর কি। সো সেন্ট্রয়েডের মধ্যে যতগুলা পয়েন্ট আছে এইগুলার আমরা হচ্ছে প্রত্যেকটারই এক্স আছে, সো এক্স গুলার এভারেজ নিব। আর হচ্ছে ওয়াই আছে, সো ওয়াই গুলারও এভারেজ নিব। এভারেজ নিলেই আমাদের হচ্ছে সেন্ট্রয়েডটা, এই যে দেখো এখন এই যে রেড এই জায়গায় আছে, সো দেখবা এরকম মাঝামাঝি একটা জায়গায় মুভ হয়ে যাবে। সো এই স্টেপ গুলাই আবার কন্টিনিউ করতে থাকবো, কারণ একবার মুভ করলে আবার তুমি সবগুলোর সাথে ডিস্টেন্স ক্যালকুলেট করবা। ডিস্টেন্স ক্যালকুলেট করে আবার যদি সেন্ট্রয়েড চেঞ্জ হয় চেঞ্জ করবা। ঠিক আছে, আমরা এই অ্যালগোরিদমটা স্টপ করব কখন, স্টপ করব হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া। এক হচ্ছে একটা সার্টেন থ্রেশহোল্ড বা স্টপ, সার্টেন থ্রেশহোল্ডের পর। যেমন আমি যদি পরীক্ষার হলে বলে দিই 4 স্টেপ করো বা 4 ইটারেশন করো, তাইলে 4 ইটারেশন পর ধরো স্টপ হয়ে যাবে। আবার আরেকটা হইতে পারে, আরেকটা কি যেটা হচ্ছে কমন সিনারিও, যে এক দুইটা ইটারেশনের পরে আর ক্লাস্টারের যদি সেন্ট্রয়েডটা চেঞ্জ না হয়, সেন্ট্রয়েড চেঞ্জ না হওয়া মানে কি, যে তুমি আসলে যেই পয়েন্টগুলো এই ক্লাস্টারে পাইছো এই পয়েন্টগুলো আর চেঞ্জ হচ্ছে না। সো চেঞ্জ না হলে তো আমার আর পরের ইটারেশন চালায় লাভ নাই। সো আমরা হচ্ছে সেন্ট্রয়েড যখন চেঞ্জ না হবে, তো দুইটা অপশন, একটা হচ্ছে যদি বলি, একটা হচ্ছে আমি একটা থ্রেশহোল্ড দিয়ে দিলাম যে 4 ইটারেশন পর্যন্ত চলাও। তাইলে ধরো 4 ইটারেশনের আগে যদি তোমার এটা সেন্ট্রয়েড চেঞ্জ হইতে থাকে তাইলে তুমি আসলে এট ম্যাক্স 4টে ইটারেশন পর্যন্ত চালাবা। আবার যদি বলে দিই যে 4 ইটারেশন পর্যন্ত চালাও, বাট তুমি দেখতেছো একটা ইটারেশন, 2টা ইটারেশন করার পরই আগের ইটারেশনের যে সেন্ট্রয়েড আর হচ্ছে পরের ইটারেশনের যে সেন্ট্রয়েড দুইটা আসলে সেম, ধরো C1 এর যে ভ্যালু আসছে আ- আগেরটা আর C1 এর যে নতুন ভ্যালু এই দুইটা সেম। আবার C2 এর যে আগের ভ্যালু আসছে, C2 এর যে নতুন ভ্যালু আসছে এই দুইটাও সেম। C3 এর যে আগের ভ্যালু আসছে, C3 এর যে নতুন ভ্যালু আসছে এটাও সেম। সো সেন্ট্রয়েড গুলো যদি আর চেঞ্জ না হয় তাইলে আমার অ্যালগোরিদমের ইটারেশন করার হচ্ছে দরকার নাই। সো আমরা মনে হয় দুইটা জিনিস কিছুটা বুঝতে পারলাম, যে কে মিনস ক্লাস্টারিং ডিস্টেন্সের উপর কাজ করে, ডিস্টেন্সের উপর কাজ করলে আমরা হচ্ছে সেন্ট্রয়েড ধরি র্যান্ডমলি কিছু একটা পয়েন্ট, ফার্স্টে যেহেতু র্যান্ডমলি ধরি তাইলে আমরা ওগুলা থেকে সবগুলা পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে বের করি। দেন হচ্ছে আমরা এভারেজ করি, এভারেজ বলতে সেন্ট্রয়েডটা হচ্ছে মুভ করি তার প্রপার প্লেসে। এরপর আবার সেম স্টেপ, আবার নতুন যে সেন্ট্রয়েড আসে এটা থেকে আমরা হচ্ছে আবার ডিস্টেন্স ক্যালকুলেট করি। সো
এইটা যদি কিছুটা বুঝে থাকো আগামাথা, তাইলে হচ্ছে এই জিনিসটা একটু দেখো। তোমরা হচ্ছে এই জিনিসটা দেখে আমাকে হচ্ছে জানাও। হ্যাঁ বলো। স্যার এখানে কে এর ভ্যালু কিভাবে কাউন্ট হচ্ছে, মানে কে এর কে ভ্যালু এর। আমরা বললাম যে কে হচ্ছে একটা হাইপার প্যারামিটার, এটা আমরা নিজেরা ধরি। তো এই যে নিজেরা ধরি, তো এইটা তো আসলে এই যেমন ধরো আহ এখানে আমি একটা ডাটা সেট নিয়েছিলাম। এইখানে ধরো তোমার কাছে দেখে মনে, আমার কাছে দেখে মনে হয়েছে চারটা ক্লাস্টার, বাট তোমার কাছে ধরো দেখে মনে হইলো যে না স্যার এটা তো চারটা ক্লাস্টার না, এখানে তো তিনটা ক্লাস্টার। সো এটা আসলে পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। এইটা আসলে সলভ করা যায় কে কিভাবে ধরে, সো এটা আমরা পরে দেখবো। বাট কে এর ভ্যালু এই যে মানুষ ধরতে পারে, এইটা একটা প্রবলেম আসলে কে মিনস ক্লাস্টারিং এর। ঠিক আছে। একটু কি বুঝতে পারছি? বুঝতে পারলে আমি তিনটা পয়েন্ট একটু পড়ো। জি স্যার। আচ্ছা, এখানে যে পয়েন্টগুলো আছে, যে র্যান্ডমলি আমরা কেটা পয়েন্ট সিলেক্ট করব ডাটা সেট থেকে, এগুলো হচ্ছে ইনিশিয়াল সেন্ট্রয়েড। দেন হচ্ছে আমরা হচ্ছে ডিস্টেন্স বের করব সেন্ট্রয়েড থেকে প্রত্যেকটা পয়েন্টের। দেন হচ্ছে যেটা ডিস্টেন্স কম, ওইটাকে হচ্ছে ওই সেন্ট্রয়েডে অ্যাসাইন করে দিব। দেন হচ্ছে আবার সেন্ট্রয়েড গুলো আপডেট করা লাগবে, আপডেট করার জন্য মিন করা লাগবে। এটা থেকে আসছে হচ্ছে কে মিনস ক্লাস্টারিং। এখানে 4 নাম্বার যে স্টেপ, যে আমরা যদি হচ্ছে নতুন সেন্ট্রয়েড পাই, তাহলে আবার এই যে 2 আর 3 নাম্বার স্টেপটা করাই লাগবে। আর মানে, হ্যাঁ সরি, 2 আর 3 না, হ্যাঁ 2 আর 3 নাম্বার স্টেপটা আবার রিপিট করা লাগবে, 2 3 4 এগুলা। যদি হচ্ছে আমাদের সেন্ট্রয়েড সেম থাকে, তাইলে আসলে আমাদের করার দরকার নাই এই কাজটা। এইটা এখানে বলছে। সো এখানে আমরা একটা ম্যাথ দেখবো, ম্যাথ দেখার আগে জাস্ট একটা সিমুলেশন, মানে জাস্ট ভিজুয়ালাইজেশন সিমুলেশন একটা দেখবো। 8টা পয়েন্টে ধরো 3টা ক্লাস্টার আছে, তাইলে হচ্ছে কেমনে কাজ করে। সো এখানে 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টের এখানে হচ্ছে 3টা তুমি আসলে ক্লাস্টার নিলা। সো কে মিনস ক্লাস্টারিং বা 3 মিনস ক্লাস্টারিং আমরা করতেছি। সো 3 মিনস ক্লাস্টারিং যদি 8টা পয়েন্টের উপরে করি, তাইলে এখানে দেখেন এই যে এটা কি কালার, এই যে এটা আর এইটা, এই তিনটা হচ্ছে আমার সেন্ট্রয়েড। সো কি করব আমরা, এই সেন্ট্রয়েড থেকে প্রত্যেকটা পয়েন্টের হচ্ছে ডিস্টেন্স বাইর করব আর কি। ডিস্টেন্স বাইর করার পর আমরা হচ্ছে অ্যাসাইন করব যে এটার মধ্যে আসলে স্মলেস্ট ডিস্টেন্স, ওই ক্লাস্টারে হচ্ছে পয়েন্টগুলোকে অ্যাসাইন করব। সো ফার্স্টে যেহেতু র্যান্ডমলি নিছি, এইবার আবার কি করতে হবে, এভারেজ নিতে হবে। সো আমরা এই যে এভারেজ নিলে দেখেন এইটা হচ্ছে মুভ করবে। এইটার মধ্যে খুব সুন্দর একটা কোশ্চেন ছিল আগের দিন শামিমের, সেটা হচ্ছে যে হচ্ছে যদি ক্লাস্টারের সেন্ট্রয়েডটাই খালি ক্লাস্টারে থাকে, তাইলে কি হবে? তাইলে তো আসলে এই যে ক্লাস্টারের সেন্ট্রয়েডের তো মান এক্স ওয়াই আছে, সো ওইটাই রেখে দিবেন আর কি। সো এখানে দেখেন একটা ক্লাস্টারে যা সেন্ট্রয়েডটা নিজেই আছে, এছাড়া আর কিছু নাই। ঠিক আছে। সো বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে মুভ হচ্ছে বলতে আপনি যদি এভারেজ নেন, ধরেন এটাতে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্টের এভারেজ নিলেন, তাহলে এভারেজ নিলে কিন্তু হচ্ছে মুভ হবে। সো এইটা আশা করি বুঝতে পারছো তোমরা। এরপরে যেটা, এরপরে হচ্ছে ক্লাস্টার আবার রিঅ্যাসাইন করবা, রিঅ্যাসাইন করার পর এরপরে আবার সেম প্রসেসে আপডেট করবা, যতক্ষণ না পর্যন্ত এই সেন্ট্রয়েড চেঞ্জ হচ্ছে ততক্ষণ তোমাকে আসলে ইটারেশন চালাইতে হবে। আর যদি সেন্ট্রয়েড চেঞ্জ বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে তুমি আসলে স্টপ করতে পারবা। সো এইটাই হচ্ছে একটা ক্লাস্টারিং এর সিমুলেশন। সো সিমুলেশন দেখলে তো পরীক্ষা হবে না, পরীক্ষা হচ্ছে ম্যাথ করা লাগবে। সো এইবার হচ্ছে একটা ম্যাথ জাস্ট দেখি। ঠিক আছে, আমি নর্মালি হচ্ছে হোয়াইট বোর্ডে ম্যাথ করায় দিই সব। কারণ হচ্ছে বাসায় মানে আমিও স্টুডেন্ট অবস্থায় কখনো দেখতাম না ম্যাথ ট্যাথ, এই জন্য করায় দিই। বাট এইটার ক্ষেত্রে আসলে করাইতে গেলে খুব ভেজাল। জাস্ট পরীক্ষায় কখনোই 8টা পয়েন্ট থাকবে না, জাস্ট এটা হচ্ছে ওর্স্ট কেসে তোমাদের দেখানো। এইটা জাস্ট এখানে আমি হচ্ছে দেখাই। ঠিক আছে। সো নিউমেরিক্যাল সলিউশন যে আমাদের হচ্ছে নিউমেরিক্যাল একটা এক্সাম্পল দেয়া আছে, যেটাতে হচ্ছে 8টা পয়েন্ট দেয়া আছে একটা গিভেন ডাটা সেটের। সো 8টা পয়েন্ট কি কি, A1 A2 A3 এরকম 8টা পয়েন্ট দেয়া আছে। আর হচ্ছে আমাকে বলছে ইনিশিয়াল সেন্ট্রয়েড 3টা বলে দিছে যে কোনটা কোনটা ধরতে হবে। যদি বলে না দেয়, তাহলেও তোমরা আসলে কি ধরতে পারো, তাহলে তোমরা ফার্স্ট 3টা পয়েন্ট ধরে নিতে পারো। বাট যে কোনো স্যার, মানে হ্যাঁ ডাটা বলো। পয়েন্ট যদি 4টা হয় তাহলে সেক্ষেত্রে তো সেন্ট্রয়েড 2টা হবে, তাই তো?
না, এটা তো সাইডে কি যোগ ডিফাইন দিতে না। পারেন এভাবে কাজ করছে নাকি বলে দেয়াই না থাকবে? না, এটা বলে দেয়াই থাকবে, এটা সব সময় বলে দেয়া থাকবে, এটা আসলে ডিফাইন না। কে মিনস এর আমি হচ্ছে যেই একটা প্যারামিটার মিনিমাম হইলেও বলে দিবে পরীক্ষার হলে, এটা হচ্ছে কে। ঠিক আছে, কে নর্মালি তিন ধরে, দুইও ধরতে পারে, দুইটা যদি বলে তাহলে হচ্ছে দুইটা বললে যে কোনো দুইটা পয়েন্ট। আমি প্রিফার করি ফার্স্টের দুইটা পয়েন্ট বা ফার্স্টের তিনটা পয়েন্ট যদি ওইভাবে স্পেসিফিকলি বলে না দেয়। যেমন এইখানে দেখো, এখানে কি করছে, এখানে হচ্ছে বলে দিছে যে হচ্ছে আওয়ার ইনিশিয়াল সেন্ট্রয়েড তিনটা, তাইলে মানে থ্রি মিনস ক্লাস্টারিং বা তিনটা ক্লাস্টার থাকবে আর কি। সো তিনটা ক্লাস্টার এখানে কিন্তু পয়েন্ট বলে দিছে A1 B1 আর C1। বাট যদি বলে না দিত তাইলে আমি যেটা প্রিফার করি পরীক্ষার হলে সেটা হচ্ছে আমি হইলে এইটা ধরে নিতাম, কারণ এই তিনটা ধরলে কি হইতো, আমাদের তো আমরা জানি সেন্ট্রয়েডের সাথে ডিস্টেন্স বাইর করতে হবে আরেকটু পরেই। সো ডিস্টেন্স বাইর করলে এই তিনটা ধরলে সুবিধা হইতো, প্রথম ক্যালকুলেশন গুলাতে ডিস্টেন্স জিরো জিরো চলে আসতো কিছু। সো সেই ক্ষেত্রে সুবিধা হইতো। সো যদি পরীক্ষার হলে স্পেসিফিক করে দেই, যেটা হচ্ছে আগের বার হচ্ছে ডাটা মাইনিং এ দিছি, যে স্পেসিফিক করে A1 B1 C1 এরকমই একটা দিছি 6টা পয়েন্ট দিয়ে। সো সেক্ষেত্রে, ও ডাটা মাইনিং কি ইয়ে হয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা, যেটা হচ্ছে আগের বার করে দিছি সেটা হচ্ছে ইনিশিয়াল সেন্ট্রয়েড ফিক্স করে দিছি ডাটা মাইনিং এ। সো তোমাদের মেশিন লার্নিং এর ক্ষেত্রেও যদি ফিক্স না করে দেয়, বলে দেয় তিনটা ক্লাস্টার ধরো, তাহলে তিনটা ক্লাস্টার ধরলে আসলে তোমরা হচ্ছে যে কোনো তিনটা পয়েন্ট ধরে নিতে পারো, বা ফার্স্টের তিনটা বললাম পারফেক্ট। আর যদি বলেই দেয় যে A1 B1 C1 কে তুমি হচ্ছে সেন্ট্রয়েড ধরো, তাহলে তো আর কিছু করার নাই, তখন এই তিনটা ধরে করতে হবে। এখন চারটা পয়েন্ট থাকলেও তিনটা ক্লাস্টার বলতে পারি, পাঁচটা পয়েন্ট থাকলেও তিনটা ক্লাস্টার বলতে পারি, এটা নির্দিষ্ট না, এটা আসলে আমি যেটা বলে দিব সেইটাই। বুঝতে পারছো? কে যেন কোশ্চেন স্যার, করলে। হ্যাঁ, বুঝতে পারছো আশা করি। তো হ্যাঁ বলো। স্যার এই যে আমি যে পয়েন্ট গুলো ধরতেছি, ধরার উপরে কি আমার রেজাল্টের কোনো ইফেক্ট আছে? হ্যাঁ, প্রচুর ইফেক্ট আছে। এইটাই কেমিন্সের একটা বাজে দিক, যে এই পয়েন্ট ধরার উপরই একটা এফেক্ট আসলে আছে, যে তোমার ধরো তুমি, কেউ কেউ লাক খুব ভালো, সে হচ্ছে এমন তিনটা পয়েন্ট ধরলো যে এক ইটারেশনের পরই আর সেন্ট্রয়েড আর চেঞ্জ হয় না। ঠিক আছে, এক ইটারেশন না, দুই ইটারেশনের পরই আর ধরো সেন্ট্রয়েড চেঞ্জ হয় না। প্রথম ইটারেশনে একটা সেন্ট্রয়েড পাইলো, দ্বিতীয় ইটারেশনে গিয়ে দেখা গেল আর সেন্ট্রয়েড চেঞ্জ হয় না। আবার কেউ ধরো সেম ডাটা সেটের উপরই অন্য এক তিনটা পয়েন্ট ধরলো, ধরার পর ইটারেশন করতেছে করতেছে এই জীবনে আর হচ্ছে কনভার্স হচ্ছে না বা হচ্ছে মিলতেছে না। এটা হওয়ার পসিবিলিটি অনেক। ঠিক আছে, সো এই সেন্ট্রয়েড ধরার উপর অনেক কিছু, সো এই জন্য কে মিনস অ্যালগোরিদমটা একটা প্রবলেম হচ্ছে এই কেটা যে আসলে মানুষ বা আমরা হচ্ছে হাইপার প্যারামিটার হিসেবে দেই, এটা একটা প্রবলেম। সো এবার ফার্স্ট ইটারেশনটা যদি আমরা দেখি, ফার্স্ট ইটারেশনে কি করা লাগবে আমাদের, যদি ডিস্টেন্স, ও আগের বার হচ্ছে ডিস্টেন্সও বলে দিছি যে ডিস্টেন্স হচ্ছে ম্যানহাটেন ডিস্টেন্স, তো ম্যানহাটেন বলে দিলে তো খুব সুবিধা। তোমরা হচ্ছে জাস্ট x2 - x1 করবা, আর y2 - y1 করবা। আর যদি ম্যানহাটেন না বলি ইউক্লিডিয়ান বলে দিই, তাহলে হচ্ছে কপাল খারাপ কিছুটা, তাইলে হচ্ছে ওই স্কোয়ার রুট ওগুলা করতে হবে। সো এগুলো একটু ক্যালকুলেটারে প্র্যাকটিস করে আসা ভালো। সো এখানে চিন্তা করো, তোমার হচ্ছে সেন্ট্রয়েড তিনটা x1 x2 আর x3 দেয়া আছে। তো কি করবা তুমি, তুমি হচ্ছে প্রথমে এই পয়েন্ট গুলা লিখলা, A1 A2 A3 এরকম হচ্ছে আমাদের পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট আছে, হচ্ছে আটটা। আটটা পয়েন্ট। পরীক্ষার হলে তো আমি মানে প্রিফার করতাম হচ্ছে এই পয়েন্ট গুলো একবারে লিখে ফেললে, তাইলে হচ্ছে তোমার বারবার হচ্ছে ডাটা সেটের দিকে তাকানো লাগতো না। আমরা হচ্ছে একটা মিনিট ব্রেক নেই, ঠিক আছে? আমি হচ্ছে 8:32 আবার শুরু করি।
আচ্ছা, আমরা হচ্ছে তাহলে শুরু করি। আচ্ছা, তোমাদের এই ম্যাথ এখানে খাতায় করাই দিলে আসলে মানে তোমরা করতে গিয়ে মনে হয় ভুল করবা। আমি একটু বোর্ডেই করাই দিই, 5টা মিনিট বেশি লাগুক। কোনটা বলো? স্যার একটু ইনিশিয়াল পয়েন্টটা একটু বললেন স্যার আরেকবার। মানে ইনিশিয়াল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট চুজ আমি কিভাবে আচ্ছা, করবো আমি অ্যাকচুয়ালি? হচ্ছে পুরো ম্যাথটাই বোর্ডেই করাই দিই, নাইলে হচ্ছে তোমরা পরে ভুল করবা। A25, A3 হচ্ছে 84। আচ্ছা, B1 ছিল 58, B2 ছিল 75, আর B3 ছিল 64, C1 ছিল 12, C2 ছিল 49। ওকে, সো এর মধ্যে আমাকে বলে দিছে যে ইনিশিয়াল 3টা পয়েন্ট আমাকে বলেই দিছে। যদি বলে না দিত তাহলে আমি কি করতাম, আমার যদি বলতো 3টা ক্লাস্টার করো, তাহলে 3টা ক্লাস্টার করলে আমি যে কোনো 3টা র্যান্ডম পয়েন্ট এখান থেকে সিলেক্ট করে নিতাম। আমি প্রিফার করি হচ্ছে এই যে এই ফার্স্টের 3টা সিলেক্ট করে নেওয়া। ঠিক আছে। বা যদি বলে দিত টু, টু মিনস ক্লাস্টার, বা কে মিনস ক্লাস্টারে কে এর মান 2, তখন হচ্ছে আসলে যে কোনো 2টা পয়েন্ট সিলেক্ট করে নিতে আর কি। কিন্তু এখন আমাদের কোশ্চেনটার ক্ষেত্রে হচ্ছে বলে দিছে, সে কি বলে দিছে, যে হচ্ছে আমার ইনিশিয়াল ক্লাস্টার গুলো তুমি হচ্ছে সিলেক্ট করবা A1, B1 আর হচ্ছে C1। সো এই ক্ষেত্রে ম্যাথটা কিভাবে করবা এটা হচ্ছে ওই নোটে তো একভাবে করা আছে, আমি হচ্ছে জাস্ট ভার্টিক্যাল যেটা আছে এটাকে হরাইজন্টালি করি, তাইলে হচ্ছে তোমাদের পরীক্ষার খাতায় ও, আচ্ছা, যেটা আছে এটাই করি, তাইলে আবার পেস লাগাবা। এভাবে আঁকা আঁকি তো বিপদ। টুলস ব্যবহার করতে পারি না। আচ্ছা, আমি হচ্ছে আঁকা আঁকি করি করাই। সো আমার হচ্ছে 3টা পয়েন্ট দেয়া আছে, A1, B1 আর C1, এগুলো হচ্ছে আমার বলা আছে ক্লাস্টার সেন্ট্রয়েড। সো আমার অ্যালগোরিদমটা যেটা ছিল, আমি হচ্ছে ক্লাস্টারের সেন্ট্রয়েড গুলোর সাথে প্রত্যেকটা পয়েন্টের হচ্ছে ডিস্টেন্স বাইর করব। সো প্রত্যেকটা পয়েন্ট ক্লাস্টারের সেন্ট্রয়েড, এখানে A1, B1 আর C1 যদি হয় ক্লাস্টারের সেন্ট্রয়েড, তাইলে বাকি প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে A1, A2, A3, B1, B2, B3, C1, C2, এগুলোর সাথে হচ্ছে আমি আমার সেন্ট্রয়েডের ডিস্টেন্স বাইর করবো। সো তোমাকে এখানে জানতে হবে কি, তোমাকে এখানে জানতে হবে এই পয়েন্টগুলো যদি এখানে লেখা থাকে তাইলে হচ্ছে তোমার হিসাব করতে সুবিধা হবে। A1 কত? A1 হচ্ছে 2,10, B1 হচ্ছে 5,8, C1 হচ্ছে 1,2। তাইলে এখন কি করবা? তাইলে এখন যেটা করবা সেটা হচ্ছে A1 এগুলোও লিখে ফেলবা পরীক্ষায়, তাইলে হচ্ছে হিসাব করতে সুবিধা হবে, বারবার হচ্ছে ওইদিকে তাকাইতে হবে না। A2 হচ্ছে 2,5, A3 হচ্ছে 8,4, B1 হচ্ছে 5,8, B2 হচ্ছে 7,5, B3 হচ্ছে 6,4, C1 হচ্ছে 1,2, C2 হচ্ছে 4,9। সো এগুলা কি করবা, এই যে A1 এর সাথে A1 এটা ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স 0 হবে। এরপরে A1 এর সাথে B1 এটা ডিস্টেন্স কত হবে? 2 - 5 হোল স্কোয়ার প্লাস 10 - 8 হোল স্কোয়ার, এটার স্কোয়ার রুট। সো আলটিমেটলি 9 + 4, সো 13 যদি করি, তাইলে আমার এখানে যেহেতু অ্যান্সার লেখা আছে, সো 3.60। আবার হচ্ছে এইটার সাথে 1 2 এর সাথে যদি 2 10 এটা ডিস্টেন্স বাইর করি, 2 - 1 হোল স্কোয়ার প্লাস 10 - 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো 1 + 81, সো 82। 8, না এটা তো 8, 64, 65, সো √65 আর কি। সো এই ক্যালকুলেশন তো আসলে মানে তোমরা পারো, সো জাস্ট কয়েকটা দেখানোর জন্য। সো বাকি যে ডিস্টেন্স গুলো আসে ওগুলো জাস্ট আমি হচ্ছে লিখে ফেলি। এটা কি বুঝতে পারছো কিভাবে ডিস্টেন্স গুলো বের করবা? জি স্যার। এটা না বুঝতে পারলে আবার হচ্ছে ইন্টারে গিয়ে ভর্তি হতে হবে তোমাদের। স্যার, হ্যাঁ স্যার বলো। এখানে সি পয়েন্টের ডিস্টেন্স কি এ পয়েন্টের
ডিস্টেন্স থেকে ক্যালকুলেট করা হইতেছে? হ্যাঁ, মানে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স প্রত্যেকটা সেন্ট্রয়েডের সাথে ক্যালকুলেট করতে হবে। সো A1 এর ডিস্টেন্স A1 এর সাথে ক্যালকুলেট করতেছি, A1 একটা B1 এর সাথে ক্যালকুলেট করতেছি। ক্যালকুলেট করে কি করবো এটা আমরা দেখতেছি। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। পরীক্ষার খাতায় যদি হচ্ছে এগুলা 12-13টা পয়েন্ট আসে, আর যদি বলে 4টা ইটারেশন করতে, তখন কি করবা? স্যার অ্যান্সারই করবো না বেশি করে, তাহলে হয়তো বা করতে পারবো। অ্যান্সার তো করা উচিত, বাট হচ্ছে কয়েকটা স্টেপ করবো আর কি। পুরা স্টেপ করতে গিয়ে 1 ঘন্টা লাগাই দিলে আসলে তো হচ্ছে না। সো ট্রিকিলি অ্যান্সার করবা, পরীক্ষা হলে ডিসিশন গুলো ট্রিকিলি নিবা, তো এটাতে হচ্ছে লস না হয়। ওকে, সো আমরা দেখি ডিস্টেন্স গুলো বাইরে হয়েছে। সো ডিস্টেন্স গুলোর মধ্যে আমরা এবার বলো, A1 ক্লাস্টার বা A1 যে সেন্ট্রয়েড, সো এই ক্লাস্টারে কোন পয়েন্টটা যাবে? দেখো তো, এই A1 পয়েন্টটা কোন ক্লাস্টারের থেকে সবচেয়ে কম ডিস্টেন্সে আছে? A1 এর সাথে। সো নতুন যে ক্লাস্টার, A1 ক্লাস্টারটার সেন্ট্রয়েডে কোন পয়েন্টটা যাচ্ছে ফার্স্টে? আমার তো ক্লাস্টার সেন্ট্রয়েড পাইছি, কয়টা পাইছি বলো তো? ক্লাস্টার সেন্ট্রয়েড হচ্ছে 3টা, A1, স্যার এটা স্যার B1। আবার আবার স্যার একটু স্যার যদি স্যার। আবার কেন ফাহাদ, তুমি তো এটা ডাটা মাইনিং এ করেছো। সো বলো, কোন কোন স্যার এটা পয়েন্টটা? স্যার ভুলে গেছিলাম স্যার, মানে স্যার যে স্যার কি হয় স্যার, ক্লাসটার কাছাকাছি যেটা স্যার নেওয়া হয় আর কি। বলো তো, A1 এই পয়েন্টটা, আমাদের 3টা ক্লাস্টার সেন্ট্রয়েড আছে না, A1, B1, C1, এটার কোনটার সবচেয়ে জি কাছাকাছি? স্যার। স্যার A1 এর সাথেই তো কাছাকাছি আছে, জিরোতে। হ্যাঁ, বুঝতে পেরেছো? কারণ ডিস্টেন্স বের করেছি, ডিস্টেন্স বের করে দেখলাম দুইটা পয়েন্ট তো আসলে সেমই। সো জি আসলে স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপর এরপর A2 এর সাথে হচ্ছে 3.61। সো C1 হ্যাঁ, সো A2টা C1, দেন হচ্ছে A3টা হচ্ছে B1। স্যার আচ্ছা, তোমরা B1। কি এটা ফার্স্ট টাইম কে মিনস ক্লাস্টারিং করতেছো? এআই তে করে আসো নাই? না স্যার। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো ঠিক আছে। আচ্ছা, B1 এটা হচ্ছে 0, তাইলে B1টা তো B1 এ গেল। A3টাও B1 এ, আসলে A3টা আগে ছিল তাই না? A3টা আমরা হচ্ছে লিখি না। সো A3, B1, এরপরে কোনটা? এরপরে হচ্ছে এইটাও, এইটাও হচ্ছে B1, B2টাও B1 এ, এরপর B3, এটাও B1 এ, এরপর এই তিনটার মধ্যে কম হচ্ছে, তাইলে C1, এটা C1 এ, দেন হচ্ছে এইটা, এটা হচ্ছে বি C2 তে। ওকে, সরি সরি, এটা হচ্ছে আসলে কি যে লিখি, এটা হচ্ছে B1 এ, যেহেতু B1 এর সাথে এটা ডিস্টেন্স সবচেয়ে কম, তো এটা হচ্ছে B1 এ। তো এইটা বুঝতে পেরেছো, এই যে এটা কিভাবে লিখেছি? বাকি সবাই জাস্ট একজন হচ্ছে রেসপন্স করতেছো, বাকি সবাই বুঝে গেছো তাই তো? বুঝে গেছো বললাম, কেউ আইডি দিলা। ওকে, ওকে, আশা করি বুঝছো। এরপর আমরা কি করব, এইবার বললাম যে আগে ক্লাস্টারের সেন্ট্রয়েড তুমি র্যান্ডমলি 3টা পয়েন্ট ধরে নিছো, এইবার হচ্ছে ক্লাস্টারের সেন্ট্রয়েড গুলো চেঞ্জ করতে হবে। সো এগুলোর নাম A1, B1 দিলে আসলে কনফিউশন হতে পারে। সো আমরা যেহেতু বলছি 3টা ক্লাস্টার, তুমি আসলে চাইলে এগুলোর নাম হচ্ছে ক্লাস্টার 1, ক্লাস্টার 2 আর ক্লাস্টার 3 ধরে নিতে পারো, তাইলে হচ্ছে তোমার জন্য আরো সুবিধা হবে, ভুল হবে না। ঠিক আছে। সো আমরা ফার্স্টে হচ্ছে ডিস্টেন্স বের করলাম, দেন যেই পয়েন্টের ডিস্টেন্স যেই ক্লাস্টারের সাথে কম ওইটাকে ওই ক্লাস্টারে অ্যাসাইন করে দিলাম। এইবার হচ্ছে আমাদের পরের স্টেপ কি ছিল, যেহেতু কে মিনস ক্লাস্টারিং, সো আমি হচ্ছে বাকি যে ক্লাস্টার গুলো আছে এগুলোর পয়েন্ট গুলো হচ্ছে ঠিক করবো। সো ক্লাস্টার 1 এর যে সেন্ট্রয়েড, এটা কিন্তু আসলে ঠিকই থাকে, কারণ একটা পয়েন্টই আছে, ওইটার আসলে এভারেজ নিলেও তো 2 আর 10ই হবে, এটা বোঝা উচিত। এবার ক্লাস্টার 2 এর সেন্ট্রয়েড এইটা কিভাবে আসলে ঠিক করব আমরা এবার দেখি। সো এটাতে কি করতে হবে, এ থ্রির এক্স এর ভ্যালু কত দেখেন, এ থ্রির এক্স এর ভ্যালু হচ্ছে 8,
A3, এরপরে B1 এর এক্স এর ভ্যালু কত? 5। এরপর B2 এর এক্স এর ভ্যালু হচ্ছে 7। B3 এরটা হচ্ছে 6। আর B1, এই কোনটা? স্যার 5। আচ্ছা, B1 আমরা কি দুইবার লিখে ফেলেছি দেখছো? আহ B1 হচ্ছে আমরা দুইবার কেন লিখেছি, এটাতে C2 হবে আসলে। এটা হচ্ছে C2 হবে, আমরা হচ্ছে C2 এর জায়গায় অন্য কিছু লিখে ফেলেছি। এটা C2 হবে। সো 4, C2 এর এটা 4, কারণ C2 এর ডিস্টেন্স হচ্ছে এই যে B1 এর সাথে কম ছিল। সো B1টা ছিল হচ্ছে সেকেন্ড ক্লাস্টার। এগুলোর নামও তুমি হচ্ছে B1 নিলে তোমার হচ্ছে আসলে ক্যালকুলেশনের সময় ঝামেলা হইতে পারে। সো এগুলোর নামও তুমি চাইলে হচ্ছে ওই ক্লাস্টার 1, যেহেতু ক্লাস্টারে সেন্ট্রয়েড বলছি তার মানে ক্লাস্টারে কোনো পয়েন্ট না থাকলেও এই পয়েন্টটা থাকবে। সো এগুলা তোমরা ক্লাস্টার 1, ক্লাস্টার 2, ক্লাস্টার 3 ওই হিসাবে নিতে পারো। সো আমি যদি হচ্ছে এখন জাস্ট এইটার এভারেজ করি, আমার এটার মধ্যে পয়েন্ট ছিল 1 2 3 4 5টা। সো 5টার এভারেজ যোগ করে 5 দিয়ে ভাগ। এবার আবার ওয়াইটা এই ক্লাস্টারের ওয়াইটাও যদি বের করতে যাই তাহলে হচ্ছে A3 হচ্ছে A3 এর ওয়াই হচ্ছে 4। এই যে A3 এর ওয়াই এখানে দেখতে পারতেছি 4। দেন B1 এর ওয়াই হচ্ছে 8। দেন টু B2 এরটা হচ্ছে 5। B3 এরটা হচ্ছে 4। আর হচ্ছে সি টু এরটা হচ্ছে 9 ডিভাইডেড বাই 5। এইটা হবে আসলে নতুন যে ক্লাস্টার। এই হিসাব আমি কেন নিজে করতেছি, এই যে এই হিসাব দেখো এখানে করা আছে। এই যে ফার্স্টে এই যে যেটা করাইলাম এই জিনিস, এরপর হচ্ছে সেন্ট্রয়েড আপডেট করা X1 এরটা তো ঠিক আছে। X2 এরটা কি হবে? X2 এরটা হচ্ছে এই যে এই 5টা, কোন 5টা? এই যে এই ক্লাস্টারে যেগুলো গেছে এগুলোর এক্স এর ভ্যালুটা নিয়ে নিয়ে হচ্ছে জাস্ট এভারেজ করলাম। এরপরে দেন হচ্ছে ওয়াই এর ভ্যালুটা নিয়ে হচ্ছে এভারেজ করলাম, তাইলে হচ্ছে আমার যা আসে এইটা হচ্ছে আসলে 6,6। সো এইটা হচ্ছে ক্লাস্টার 2 এর আমার নতুন সেন্ট্রয়েড। ফার্স্টে তো আমি সেন্ট্রয়েড হচ্ছে র্যান্ডমলি নিছিলাম। এরপরে ক্লাস্টার 3 এর ক্ষেত্রে যারা হচ্ছে ক্লাস্টার 2 এর সেন্ট্রয়েড কেমনে বাইর করছি বুঝো নাই? ক্লাস্টার 3 এর দেখো A2, A2 এ কি আছে? 2,5। সো আমি বলছি ক্লাস্টার 3 এর এক্স কোঅর্ডিনেট বাইর করবো। সো 2,5 এর জাস্ট এক্সটা নিব। সো এটা হচ্ছে 2। দেন হচ্ছে সি ওয়ান হচ্ছে 1,2। সো 1,2 এর জাস্ট এক্সটা নিব। সো এটা হচ্ছে 1। সো দুইটা সংখ্যা যেহেতু দুইটা ভাগ দিলে এভারেজ বাইর হবে, এটা তো জানি। দেন এ টু এর আমরা হচ্ছে ওয়াইটা নিব, ওয়াই হচ্ছে 5। আর A2 এর আমরা হচ্ছে এরপরে সি ওয়ান এরও ওয়াইটা নিব, সি ওয়ান এর ওয়াই হচ্ছে 2 ডিভাইডেড বাই 2। সো কত হয়? 1.5 আর হচ্ছে 3.5। সো আমরা হচ্ছে ক্লাস্টারের নতুন সেন্ট্রয়েড পাইলাম। যেহেতু আগের সেন্ট্রয়েড থেকে এই সেন্ট্রয়েড চেঞ্জ হয়েছে, আগের সেন্ট্রয়েড ছিল ক্লাস্টার 1 ছিল 210, এবারও 210ই আছে, বাট ক্লাস্টার 2 আর 3 চেঞ্জ হয়েছে সেন্ট্রয়েড। সো আমাকে আবার সেম ইটারেশন করতে হবে। সো সেম ইটারেশন আমি আবার যদি করি, আবার সেম আমাকে হচ্ছে জাস্ট এই ডাইরেকশনটা দেখাই, এরপরে বাকিগুলো হচ্ছে তোমরা আসলে করে নিবা। সো এই ডাইরেকশনটা যদি দেখাই, ক্লাস্টার ওয়ান এর সেন্ট্রয়েডটা কত? 6, না সরি, ক্লাস্টার 1 এর সেন্ট্রয়েডটা হচ্ছে 2,10। এই যে এখানে আমি নতুন যে সেন্ট্রয়েডটা পাইছি, নতুন সেন্ট্রয়েডটা হচ্ছে 2,10। সো 2,10 যদি আমি নেই, আর ক্লাস্টার 2 এর যেটা সেটা কত পাইলাম আমি এখানে? এটা হচ্ছে 6,6। সো 6,6 যদি আমি নেই, আর ক্লাস্টার 3 এর নতুন যে সেন্ট্রয়েড পাইলাম সেটা হচ্ছে 1.5, 3.5। এইবার আবার বাকি যে পয়েন্টগুলো আছে A1, A2, A3, B1, B2, B3, সি ওয়ান, সি টু, এই পয়েন্টগুলোর সাথে আবার আমার সেম ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। সো তোমাদের এই ফার্স্ট স্টেপটা যে করাইছি এটাতে কারো কোনো কি কোশ্চেন আছে? এখন কোশ্চেন মানে থাকলে ভালো, কারণ হচ্ছে পরীক্ষার সময় ম্যাক্সিমাম করতে গিয়ে এটা ভুল করবা। কারো কোনো কোশ্চেন নাই? সবাই বুঝে ফেলছো? স্যার
এখানে হ্যাঁ, তো 8টা পয়েন্ট দেওয়া আছে দেখে 8টা পয়েন্টের হ্যাঁ, জন্য ডিস্টেন্স বের করছি। এখন পরীক্ষার হলে যদি আমাদের 8-এর বেশি থাকে, মানে 10-12টা থাকে, হ্যাঁ, তাহলে সবগুলোর জন্য ডিস্টেন্স বের করবো না? হ্যাঁ, দেন হচ্ছে ফার্স্ট আইটারেশন শেষ করে সেকেন্ড আইটারেশনে যাবো। হ্যাঁ। এত নির্দয় মনে হয় না স্যাররা হবে। ঠিক আছে, কিছু তো দয়া মায়া করবে। আচ্ছা, আমি হচ্ছে জাস্ট পয়েন্টগুলো আবার লিখি। পয়েন্টগুলো লিখলে সুবিধা কি বুঝতে পারছো? পয়েন্টগুলো লিখলে সুবিধা হচ্ছে তুমি কিন্তু আসলে দেখে বসাইতে পারতেছো। সো এইটাতে নর্মালি আগের বার 5টা পয়েন্ট দিছিলাম মনে হয় ডাটা মাইনিং। সো 4-5টা পয়েন্ট এনাফ। ইভেন মনে হয় ইয়েতে দেখছিলাম এই আগের বছর কোশ্চেন তোমাদের মেশিন লার্নিং এ দেখাইছিলাম কিনা। সো সেখানেও কিন্তু আসলে সরি, সেখানেও হচ্ছে আসলে 5টা পয়েন্ট স্যার ছিল মনে হয়। হ্যাঁ, বলো। স্যার, আমি আসলে মানে পরে জয়েন হয়েছি আর কি, তাই কোয়েশন অনেক ছিল স্যার। হ্যাঁ, যদি বলো। রেকর্ডিং লাগে ভালো হইতো স্যার, আপনার সাথে সাথে। কোনটা? মানে পরে জয়েন হয়েছি আর কি স্যার। হ্যাঁ, এবার আমি কি করব? কোয়েশন তো অনেক ছিল স্যার, আগের গুলো স্যার অনেক কিছু বুঝিনি স্যার। কারণ রেকর্ডিং এর দিক দিয়ে দিবেন সাথে সাথে আর কি, দেখতে বুঝে নিতাম। আমি তোমার কথা আসলে ঠিক মতো বুঝতেছি না। আমি রেকর্ডিং দিয়ে দিব এইটুকু আমি বুঝছি। ওকে, সো আমরা আবার যদি সেন্ট্রয়েড বাইর করি, আমার কাছে যেহেতু হিসাব করা আছে, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার হলে এই হিসাব করতে অনেক টাইম লাগবে। সো একটু ক্যালকুলেটর প্র্যাকটিস করে যাবে বাবা, নাইলে হচ্ছে গ্যাঞ্জামে পড়বা। সো আমরা যদি হচ্ছে বাইর করি, তাইলে এক্ষেত্রে 5, 4.12, 1.58, দেন 8.48, দেন 2.82, দেন 6.51। জাস্ট একটা ম্যাথ একবার করে যাও, দেখে যাও না। টু, থ্রি, আচ্ছা, 2, দেন হচ্ছে 6.40। জাস্ট এই ইটারেশনটা আমি করাই দিচ্ছি, বাকিটা হচ্ছে আর করাই দিচ্ছি না, নোটে আছে ওইখান থেকে বলে দিব। ওকে, সো এই ডিস্টেন্স যদি আমি বাইর করতে পারি, ডিস্টেন্স বাইর করলে আমার আবার কি করতে হবে? আবার হচ্ছে এই যে ক্লাস্টার ওয়ান এর কাছাকাছি কোনটা? A1। সো আবার আমাকে এভাবে লিখতে হবে, দেখো। আহ, আমি যদি হচ্ছে ক্লাস্টার ওয়ান এটার কাছাকাছি হচ্ছে A1, আবার ক্লাস্টার টু, 3টা ক্লাস্টারই নিয়ে নিবা, ক্লাস্টার থ্রি। সো 3টা ক্লাস্টারই নিয়ে নিবা। এখানে হচ্ছে ক্লাস্টার A1টা হচ্ছে ক্লাস্টার ওয়ানের কাছে, দেন হচ্ছে A2 হচ্ছে ক্লাস্টার থ্রি এর কাছে, A3, A3টা হচ্ছে ক্লাস্টার টু এর কাছে, B1, B1 হচ্ছে ক্লাস্টার টু এর কাছে, B2 এটাও ক্লাস্টার টু এর কাছে, B3 এটাও হচ্ছে ক্লাস্টার টু এর কাছে, দেন C1, C1টা হচ্ছে ক্লাস্টার থ্রি এর কাছে। আর হচ্ছে কোনটা? আর হচ্ছে C2 হচ্ছে ক্লাস্টার ওয়ান এর কাছে। সো যদি আমরা লিখি, এখানে কি কোনোটা ভুল করেছি? সেকেন্ড ইটারেশনে C2 হচ্ছে কাছে। ওকে, সো আমরা যদি জাস্ট এইটা লিখি, তাইলে হচ্ছে এই যে আবার নতুন করে আমার দেখো সেন্ট্রয়েড চেঞ্জ হয়ে গেল। সো সেন্ট্রয়েড যেহেতু আগের গুলা থেকে চেঞ্জ হয়েছে, তো আবার আমাকে হিসাব করতে হবে আগের গুলা থেকে চেঞ্জ হয়েছে। এইখানে কেমনে বুঝতেছি? এখানে বুঝতেছি হচ্ছে এই যে দেখেন আগের সেটে যে পয়েন্ট গুলা ছিল, এইবার কিন্তু পয়েন্ট গুলো আসলে চেঞ্জ হয়েছে। সো সেন্ট্রয়েড যেহেতু চেঞ্জ হয়েছে, আমাকে আবার কি করতে হবে? আবার ক্লাস্টারের সেন্ট্রয়েড বের করতে হবে। সো ক্লাস্টার ওয়ান এর সেন্ট্রয়েড কি হবে? ক্লাস্টার ওয়ান এর সেন্ট্রয়েড আবার যদি বের করতে চাই, এটা হবে A1 এর এক্স, C2 এর এক্স ডিভাইডেড বাই টু।
আর হচ্ছে A1 এর ওয়াই প্লাস হচ্ছে C2 এর ওয়াই ডিভাইডেড বাই 2। সো এই মানটাও যদি আমি বসাই তাইলে হচ্ছে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার নতুন ক্লাস্টার সেন্ট্রয়েড। সো নতুন ক্লাস্টার সেন্ট্রয়েড এখানে হবে হচ্ছে 3,9.5। আবার টু ক্লাস্টার টু এর ক্ষেত্রে 4টা পয়েন্ট আছে। সো 4টা পয়েন্টের আমি কি নিব, A3 এর এক্স নিব, B1 এর এক্স নিব, B2 এর এক্স নিব, প্লাস B3 এর এক্স নিব ডিভাইডেড বাই 4। আর এখানে সেম ওই পয়েন্টগুলোর জাস্ট ওয়াই কোঅর্ডিনেট নিব। সো B1 এর ওয়াই, B2 এর ওয়াই প্লাস B3 এর ওয়াই। সো আমি যদি নেই, নিলে কি আসতেছে, নিলে এখান থেকে আমরা যদি পয়েন্টগুলো জাস্ট বসাই, A3 এর এক্স 8, দেন এভাবে যদি বসাই বাকিগুলা, বসায় যদি 4 দিয়ে ভাগ করি, এখানেও A3 এর ওয়াই কত, 4। সো 4 প্লাস বাকিগুলা বসায় যদি ভাগ করি, আমার আসবে কত, আমার ক্লাস্টার টু এর এই সেন্ট্রয়েডটা আসবে হচ্ছে 6.5,5.25। দেন আবার ক্লাস্টার থ্রি এরও সেন্ট্রয়েড আমরা বাইর করতে পারবো। ক্লাস্টার থ্রি এরটা বাইর করে দেখাই। ক্লাস্টার থ্রি এর কি কি পয়েন্ট আছে, দুইটা, A2 আর C1। সো A2 আর C1, তাহলে আমরা কোনটা নিব, A2 এর এক্স প্লাস C1 এর এক্স, আর হচ্ছে A2 এর ওয়াই প্লাস হচ্ছে C1 এর ওয়াই ডিভাইডেড বাই 2। সো এখানে A2 এর এক্স কত, A2 এর এক্স হচ্ছে 2, আর হচ্ছে C1 এর এক্স কত, C1 এর এক্স হচ্ছে 1। তাইলে 3/2, 2 + 1/2। আর এখানে কত হয়, এটা হচ্ছে 1.5। আর এটা যারা খাতায় কেউই মনে হয় তুলতেছো না, তুললে তো বলতাম। সো A2 এর ওয়াই হচ্ছে 5, আর C1 এর ওয়াই হচ্ছে 2, তাহলে 5 + 2 7। সো 5 + 2 7 ডিভাইডেড বাই 2, 3.5। সো এখানে দেখেন C3 এর এই তিনটা আবার সেন্ট্রয়েড পাইছি। সো আবার আমার থার্ড ইটারেশন, যেহেতু সেন্ট্রয়েড চেঞ্জ হয়েছে, আমি আবার থার্ড নাম্বার ইটারেশন চালাবো। সো এইখানে এই জিনিসগুলাই করে দেয়া আছে, এই যে ফার্স্ট ইটারেশনের পর সেকেন্ড ইটারেশন। সো সেকেন্ড ইটারেশন করলে আপনি এই সেম ডিস্টেন্স গুলা পাবেন। ডিস্টেন্স গুলা যেগুলা কম, ওই পয়েন্ট গুলা ওই ক্লাস্টারে অ্যাসাইন করবেন। সরি, ওই পয়েন্ট গুলো ওই ক্লাস্টারে অ্যাসাইন করলেন। অ্যাসাইন করার পর আপনি হচ্ছে আবার এই সেন্ট্রয়েড গুলা পাবেন। এই যে A1 C2, এটা গেল ক্লাস্টার ওয়ানে। দেন A3 B1 B2 B3, এগুলা গেল হচ্ছে ক্লাস্টার টুতে। আর ক্লাস্টার থ্রিতে হচ্ছে A2 আর C1 গেল। সো এই ক্লাস্টার পেয়ে আবার আপনি হচ্ছে সেন্ট্রয়েড আপডেট করবেন। করলে আবার এই যে থার্ড ইটারেশনেও সেম কাজ, যে আবার নতুন সেন্ট্রয়েডের সাথে যে পয়েন্টগুলোর হচ্ছে ডিস্টেন্স কম, এগুলো হচ্ছে আপনি নিবেন, নিয়ে হচ্ছে আপডেট করবেন। আপডেট করে দেন হচ্ছে আপনি দেখেন এখানে এখানে হচ্ছে ক্লাস্টার ওয়ানের কোন পয়েন্টটা যাবে, A1 B1 আর হচ্ছে C2। সো সেম A1 B1 আর C2। দেন ক্লাস্টার টু এর মধ্যে যাবে হচ্ছে A3 B2 আর হচ্ছে B3। সো এটাও নিবেন। দেন হচ্ছে ক্লাস্টার থ্রিতে A2 আর C1। সো আবার এভারেজ করবেন, এভারেজ করে আবার যদি চেঞ্জ হয় আরেকটা ইটারেশন চালাবেন। সো এই ইটারেশনে গিয়ে দেখবেন আর হচ্ছে চেঞ্জ হয় নাই। এই যে এখানে ইটারেশনে গিয়ে আর হচ্ছে পয়েন্ট গুলা চেঞ্জ হয় নাই। এই আগের ইটারেশনে যে পয়েন্ট ছিল A2 C1, এই ইটারেশনে পয়েন্ট গুলা A2 C1 রয়ে গেছে। দেন এই ইটারেশনে পয়েন্ট গুলা A3 B2 B3 রয়ে গেছে, A3 B2 B3 রয়ে গেছে। আবার A1 B1 C2 রয়ে গেছে। সো A1 B1 C2 রয়ে গেছে। সো আর চেঞ্জ হয় নাই। সো চেঞ্জ না হইলে সেন্ট্রয়েড আপনি বাইর করতেও পারেন, বাইর করলেও দেখবেন মানগুলো আগের সেম। সো ইফ ইউ নোটিস দ্যাট দ্য সেন্ট্রয়েড ডাজ নট চেঞ্জ ইন দ্য 4 ইটারেশন, সো উই ক্যান টার্মিনেট, দিস ইজ আওয়ার ফাইনাল ক্লাস্টার। সো এই হচ্ছে আসলে কে মিনস ক্লাস্টারিং এর ম্যাথ। কার কার বুঝতে এবার ঝামেলা আছে, এবার আমাকে বলেন, আমি হচ্ছে কোশ্চেনের অ্যান্সার করি। স্যার, এই যে আমাদের যে সেন্ট্রয়েড একটা আর কি থার্ড ইটারেশন পর ফোর্থ ইটারেশনে তো বেসিক্যালি কনস্ট্যান্ট হয়ে গেল, এটা হ্যাঁ কি পসিবল হয়? হ্যাঁ হ্যাঁ, এটা পসিবল হয়। এই যদি আমি আগের বার সেম ম্যাথ হচ্ছে সিটিতে দিছিলাম, কেউ একটা সেন্ট্রয়েড খুব ভালো ধরছে, ওর হচ্ছে সেকেন্ড ইটারেশনের পরেই হচ্ছে কনভার্স করে ফেলছে। ঠিক আছে, সেকেন্ড ইটারেশনের পরই আর হচ্ছে ইটারেশন করা লাগে নাই। সো এটা আসলে ডিপেন্ডস তুমি কোন সেন্ট্রয়েডটা ধরবে।
ঠিক আছে, কিন্তু এই যে ফোর্থ ইটারেশনের পর ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষা যেগুলা দিব এগুলা তোমাদের হয় ইটারেশন বলে দিবে যে 3 ইটারেশন পর্যন্ত চালাও, তো 3 ইটারেশন পর্যন্ত চালাইতে বললে তো তোমার এর পরেরটা আসলে হিসাব করে লাভ নাই যে কোথায় কনভার্স করতেছে নাই করতেছে না। আর যদি তোমাকে এভাবে বলে দেয় যে যতক্ষণ কনভার্স না হবে চালাও, যেটা বলার সম্ভাবনা খুব কম, তো ওইভাবে বললে সেভাবে করতে থাকবে। সো কখনোই 4 স্টেপের বেশি আসলে মানে পরীক্ষার খাতায় কখনোই দিবে না, 4টা স্টেপের বেশি ইটারেশন। এমনি স্যার আমাদের হচ্ছে নাম্বার অফ সেন্ট্রয়েড, ওটা হ্যাঁ, সিলেক্ট করার জন্য ওই যে এলবো যে একটি এটা আছে। দেখাবো দেখাবো, এখনো শেষ করিনি তো। না না স্যার, এটা তো বুঝলাম, কিন্তু আর কি অপটিমাল সেন্ট্রয়েডটা নেওয়া, ডাটা পয়েন্ট থেকে যে অপটিমাল হ্যাঁ, সেন্ট্রয়েড নেওয়ার, এটা কোনো কি কোনো আছে, অ্যালগোরিদম আছে কিনা, অ্যালগরিদম আছে? হ্যাঁ এটাই হ্যাঁ, তো এটাই বলবো, জিজ্ঞেস করুন। এটাই আচ্ছা আচ্ছা, ঠিক বলবো। আছে। আচ্ছা, সবাই এটা বুঝলে এবার হচ্ছে এতক্ষণ ম্যাথ করে যারা হচ্ছে এবার হচ্ছে আমার কথা শুনো। কথা হচ্ছে যে কে মিনস অ্যালগোরিদমের অনেক লিমিটেশনস আছে। অনেক লিমিটেশনের ফার্স্টের যে লিমিটেশন এটা হচ্ছে আউটলায়ার দ্বারা এফেক্টেড হয়। আউটলায়ার বলতে কি, চিন্তা করো তোমাকে এরকম কিছু ডাটা দিছি, দেখো এখানে 2টা ক্লাস্টার, বাট আমি হচ্ছে একটা আউটলায়ার। আউটলায়ার বলতে কি আনএক্সপেক্টেডলি বড় পয়েন্ট। যেমন ধরো আমি এজ আর স্যালারি দিছি, এখন সব তো ঠিক আছে বাট একটা ডাটা ভুল চলে আসছে আমার ডাটা সেটে, যেটা হচ্ছে স্যালারি ধরো 500 বছর হয়ে গেছে, 500 বছর, আর এখানে ধরো স্যালারি 10 লাখ টাকা। তো এই ডাটাটা ধরো ভুল আসছে, তো ভুল আসলে কি হবে চিন্তা করো, ভুল আসলে তুমি যদি প্লট করে এই ক্লাস্টারিং করো তাইলে এইটা তো ঠিক আসলো, বাট এই যে আউটলায়ার যে ডাটাটা, আউটলায়ার ডাটাটার জন্য তোমার কি হবে, এই ক্লাস্টারটা এখানে সরে যাবে, এই ক্লাস্টারটা সরে যাবে এন্ড ক্লাস্টারটা ভুল আসবে। সো কে মিনস ক্লাস্টারিং হচ্ছে আউটলায়ার দ্বারা খুব বেশি এফেক্টেড হয়, এই সেম কথাটা এখানে বলছে। সো আউটলায়ার দ্বারা যেহেতু এফেক্টেড হয়, আমাদের প্রথম কাজ হচ্ছে, তোমরা ওই যে যখন অ্যালগোরিদম করবে এই রিলেটেড ল্যাবে, একদম ল্যাব পরীক্ষায় প্রথম কাজই হচ্ছে, যদিও থিওরি এক্সামে করা লাগবে না, বাট ল্যাব পরীক্ষায় প্রথম কাজ হচ্ছে নর্মালাইজেশন করে নিবে। নর্মালাইজেশন বলতে কি, চিন্তা করো এজ কত হইতে পারে, এট মেক্স 0 থেকে 100, বাট স্যালারি কত হইতে পারে 0 থেকে 10 লাখ। সো চিন্তা করো 10 লাখ বা যতই হোক না কেন, এজ তো 100-র বেশি আসলে মানে খুব একটা নিউমেরিক্যালি পসিবল না। সো সেই ক্ষেত্রে এই ওয়াই এক্সিসটার প্রতি তোমার প্রত্যেকটা পয়েন্টে একটু একটু বায়াস থাকবে। বায়াস বলতে ওয়াই এক্সিসের দিকে অনেক বেশি সরে যাবে, এক্স এক্সিসে আসলে খুব কম আগাবে। সো এইটার ক্ষেত্রে যে প্রবলেম হয়, তোমার ক্লাস্টার গুলো আসলে এইরকম শেপের হয়ে যাবে। সো এটা একটু ভুল। ভুল কেন, আমরা যদি প্রত্যেকটা পয়েন্ট কি সেম স্কেল, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস কে সেম স্কেলে আনতে পারতাম, তখন হচ্ছে আমাদের আসলে কাজটা ইজি হতো। সো সেম স্কেলে আনার কাজ কেমনে করে, যদি চিন্তা করো আমি প্রত্যেকটা কি এই যে 0 থেকে 100 এটাকে 0 থেকে 1-এর মধ্যে নিয়ে আসতে পারতাম, আর এই যে 0 থেকে 10 লাখ এটাকেও 0 থেকে 1-এর মধ্যে নিয়ে আসতে পারতাম, তাইলে হচ্ছে আমার স্কেল সেম হয়ে যাইতো। সো এই কাজটা করে হচ্ছে আমরা একটা অ্যালগোরিদম জানি, মিন ম্যাক্স নর্মালাইজেশন। মিন ম্যাক্স নর্মালাইজেশন এটা সাইকিট লার্নে লাইব্রেরি পাওয়া যায়, আর তোমরা যদি হচ্ছে কেউ শিখতে চাও সেই ক্ষেত্রে আসলে এটা হচ্ছে এই ফর্মুলা, যে কোনো একটা পয়েন্ট বসাইলা, ওই এক্সিসের মিনিমাম যেটা সেটা বসাবা, আর হচ্ছে ওই এক্সিসের ম্যাক্সিমাম যে পয়েন্ট ওইটা বসাবা, ভাগ হচ্ছে মিনিমামটা বসাবা। এই ফর্মুলা দিয়ে হচ্ছে নর্মালাইজেশন করা যায়। সো নর্মালাইজেশন করলে আসলে এই যে এই এক্সিসের বায়াসের প্রবলেমটা সলভ হয়। এটা থিওরিতে তোমার জানার কোনোই দরকার নাই, বাট জেনে রাখা মোটামুটি ডিসেন্ট আর কি। সো থিওরিতে আমার যেটা মেইনলি জানতে হবে এটা হচ্ছে ম্যাথটা, ম্যাথটা আমার পারতে হবে আসলে। সো এইটা একটা গেল। আর এরপর কে মিনস ক্লাস্টারিং আসলে আমরা দেখছি, কে মিনস ক্লাস্টারিং বারবার দেখো আমি ডাটা সেট আঁকার সময় এইরকম টাইপ ডাটা সেট আঁকতেছি যেগুলা গোলাকার না। যদি আমি এরকম একটা ডাটা সেট আঁকতাম যেটা হচ্ছে ধরো এরকম, তো মাঝখানে একটা ক্লাস্টার আছে আর চারপাশে আরেকটা ক্লাস্টার আছে, বাট কে মিনস ক্লাস্টারিং এই গোল টাইপের বা স্পেরিক্যাল শেপের বা আরবিটারি শেপ বলি আমরা এগুলারে, আরবিটারি শেপের জিনিসপত্র আসলে ধরতে পারে না। এই যে ভিতরে একটা ক্লাস্টার হবে, বাহিরেরটা যে আরেকটা ক্লাস্টার, সে কে মিনস ক্লাস্টারিং এগুলা ধরতে পারে না। তো এগুলা না জানলেও তোমাদের হবে। এইবার আমরা একটা জিনিস শিখি, শিখার পর আমরা এই প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? এই প্রবলেমটা মেশিন লার্নিং এর সাথে যায়।
তোমাদের আবার এই যে আমরা যে কে সিলেক্ট করি, কে সিলেক্ট করা একটা প্রবলেম, কারণ কে আসলে তুমি নিজে ধরো, যেটা বললাম, তুমি ধরতেছো দুইটা, আমি ধরতেছি তিনটা, কেউ ধরতেছে চারটা। সো সেইটার উপর আসলে ক্লাসটা ডিপেন্ড করে। সো আমরা যেটা করব যে হচ্ছে কে মিনস ক্লাস্টারিং এ আসলে কে কিভাবে হচ্ছে অপটিমালি ধরা যায় এটার একটা অ্যালগোরিদম হচ্ছে এখন দেখবো। সবাই কি শুনতেছো নাকি ঘুমায় গেছো? আসি স্যার। একজনই, আরো কয়েকজন আসো জি আশা স্যার। করি। ওকে, ওকে। সো আমরা হচ্ছে হাউ টু ডিটারমাইন কারেক্ট নাম্বার অফ ক্লাস্টার, বা কেটা আসলে তুমি কিভাবে ডিসাইড করবা, এটা খালি তোমার থিওরিটিক্যালি জানা থাকা উচিত। আগের বার এই কোশ্চেনটা মানে থিওরিতে এসেছিল, এমএলই। সো থিওরিটিক্যালি জিনিসটা তোমার জানা থাকা উচিত। তোমাদের হচ্ছে আমি এইটা এখান থেকে দেখাবো, এখান থেকে দেখানোর আগে আমি জাস্ট বোর্ডে একটু করে দেখাই, তাইলে তোমাদের আইডিয়া হবে পরীক্ষার খাতা আসলে কি কি লেখা উচিত যদি চলে আসে। আচ্ছা, সো কে মিনস ক্লাস্টারিং এ আমরা কে বাইর করার জন্য বা অপটিমাল কে বাইর করার জন্য যে মেথডটা আসলে ইউজ করি এটা বলে হচ্ছে এলবো মেথড। ঠিক আছে, সো এলবো মেথডটা কিভাবে কাজ করে এইটা হচ্ছে একটু বলি। ধরেন আপনার এরকম তিনটা ক্লাস্টার দেয়া আছে, তিনটা না, ধরো অনেকগুলা পয়েন্ট দেয়া আছে। এখন তুমি, আমি বললাম যে তুমি হচ্ছে কয়টা কে ধরবা, এটা তো আসলে কে এর মান কত ধরবা বা ক্লাস্টার কত ধরবা, এইটা আমরা এখন চাচ্ছি যে আমরা নিজেরা না ধরে এটা হচ্ছে অ্যালগোরিদমের সাহায্যে বাইর করতে। সো এইটার অ্যালগোরিদমটা হচ্ছে এলবো মেথড বলে। সো এলবো মেথডে কি করে, আমরা হচ্ছে কে ওয়ান থেকে, ধরো ওয়ান থেকে শুরু করে ধরো 10, 12, 15 এরকম কোন একটা পর্যন্ত, বা তোমার যতটা ইচ্ছা হয়, হ্যাঁ, অতটা পর্যন্ত তুমি হচ্ছে আসলে কি করবা, আহ কে নিয়ে তুমি হচ্ছে পুরো কে মিনস অ্যালগোরিদমটা অতবার চালাবা, চালায় চালায় তুমি একটা কিছু হিসাব করবা। সো আমরা কি করব, ফার্স্টে ফার্স্টে হচ্ছে কে এক থেকে 1 to ডাটা সেটে যতটা পয়েন্ট আছে, কারণ সবচেয়ে সর্বোচ্চ ক্লাস্টার কয়টা হওয়া পসিবল, তুমি প্রত্যেকটা পয়েন্ট কি একটা একটা করে ক্লাস্টার ধরলে প্রত্যেকটা পয়েন্ট একটা ক্লাস্টার হওয়া পসিবল, আর হচ্ছে সর্বনিম্ন কয়টা হওয়া পসিবল, যে পুরা সবগুলা পয়েন্টই একটা ক্লাস্টার, এটা হওয়া পসিবল। সো দুইটা শুরু করবা হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন, যে এক পুরা সবগুলা পয়েন্ট একটা ক্লাস্টার, এইটা ধরে শুরু করবা, আর লাস্ট শেষ করবা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা হচ্ছে এক একটা ক্লাস্টার। এইভাবে ধরে কে মিনস ক্লাস্টারিং চালানো হয়, কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদমটা। সো কি বললাম, এটা যদি একটু ম্যাথমেটিক্যালি লিখি, কে ফ্রম কে 1 to n পর্যন্ত হচ্ছে তোমার এটা চলে। সো চললে আসলে কি হয় বা কেমনে বের করে, চালাইলেন তো ঠিক আছে। সো এখানে বের করে হচ্ছে চিন্তা করো, আমি কে 1 চালাইলাম। সো 1 চালাইলে একটা ক্লাস্টার আসবে, আর এটা যে কোনো একটা সেন্ট্রয়েড আসবে। সো এই সেন্ট্রয়েডের সাথে এই যে এই পয়েন্ট গুলার কোন একটা ডিস্টেন্স তো থাকবে, তাই না? আমরা তো জানি ডিস্টেন্স বাইর করি। সো ডিস্টেন্স হইলো D2 D3। সো এই ডিস্টেন্স গুলাকে আমরা হচ্ছে কি করতে পারি, যোগ করতে পারি। এই ডিস্টেন্স যোগ করে এটাকে বলি আমরা হচ্ছে SSE, বা সাম অফ স্কোয়ার ইরর, অথবা WCSS, যেটা হচ্ছে তোমরা অনেকে ওই যে পরীক্ষায় দেখছি আগের বার কিমেন্স ক্লাস্টারিং দিছে, তোমরা কোলাপ টোলাপ কিভাবে করে যেন বসাইছো গ্রাফ, তখন এই WCSS দেয়। WCSS হচ্ছে কি, WCSS হচ্ছে উইথিন ক্লাস্টার সাম অফ স্কোয়ার। সো দুইটা সেম, যে সাম অফ স্কোয়ার ইরর বলতে তুমি এই সেন্ট্রয়েড থেকে আসলে এটা ডিস্টেন্স কতটুকু, এইটাকে তুমি আসলে ইরর হিসাবে চিন্তা করতেছো। চিন্তা করে তুমি একটা এসএসসি পাইলা। সো এই এসএসসিটা দেখো, এটা কি করি এটা একটু খেয়াল করো। সো এটা আমরা কতর জন্য করছিলাম, কে 1 এর জন্য, যে একটা ক্লাস্টার হইলে আমরা এসএসসি একটা ভ্যালু পাইতেছিলাম। সো আমরা কি করব, এই যে কে এর ভ্যালুটা এক্স এক্সিসে এখান থেকে প্লট করব, 1, 2, 3, 4, 5, 6, 7, ধরো আমাদের 8টা বা 9টা 10টা পয়েন্ট আছে ধরলাম। আর এই এক্সিস বরাবর আমরা সাম অফ স্কোয়ার ইরর বা WCSS এর ভ্যালুটা নিব। নিলে একের জন্য আমরা ধরো একটা ভ্যালু পাইলাম,
কারণ একের জন্য একটা পয়েন্ট থেকেই বাকি সবগুলা যেহেতু দূরে দূরে, সো একের জন্য একটা ভ্যালু পাবো। এইবার আবার আমরা কি করব, সেম আমার সেম ডাটা সেটটা, আমি তো আসলে সেম ভাবে রাখতে পারবো না, র্যান্ডমলি নিছিলাম, ধরে নাও ডাটা সেটটা আসলে সেম। সো এবার আমি দুইটা ক্লাস্টার নিলাম, যে কে এর মান 2। সো দুইটা পার্টিশন নিলাম, দুইটা পার্টিশন নিলে আমরা জানি দুইটা তো সেন্ট্রয়েড থাকবে। সো এবার এই সেন্ট্রয়েড গুলা থেকেও আমি ডিস্টেন্স বাইর করতে পারবো। সো আমার কয়টা এসএসসি পাবো, এসএসসি কি পাবো, এসএসসিটা হবে এই পার্টের সাম অফ স্কোয়ার ইরর আর এই পার্টের সাম অফ স্কোয়ার ইরর। সো এসএসসি 2 এর জন্য যেটা হবে, আমরা হচ্ছে দুইটা এসএসসির যোগফল পাবো, বা সাম অফ স্কোয়ার ইরর। সাম অফ স্কোয়ার ইরর বলতে কি, তুমি যে ডিস্টেন্স বাইর করছো ওইটা। এগুলার ম্যাথ আসে না, এগুলার ম্যাথ ভালোই কঠিন। সো এগুলার ম্যাথ ট্যাথ আসে না, জাস্ট কনসেপ্টটা লেখা আসে ম্যাক্সিমাম। আর তোমাদের যদি ম্যাথ আসে সেক্ষেত্রে কনসেপ্ট লিখে দিয়ে এসো। সো এসএসসি 1 আর এসএসসি 2, তাহলে এসএসসি 1 আর এসএসসি 2 কি করব এখানে, দেখো এসএসসি 1 এর কোন একটা ভ্যালু আসবে, এই দুইটা মিলে আমরা কতর জন্য পাবো, কে ইকুয়াল টু 2 এর জন্য এসএসসি পাবো। তো 2 এর জন্য ধরো এরকম একটা ভ্যালু পাইলাম। দেন আমরা আবার 3 এর জন্য পাবো তিনটা ক্লাস্টার, এটার জন্য একটা সাম অফ স্কোয়ার ইরর পাবো, যেটা হবে এসএসসি 1 প্লাস এসএসসি 2 প্লাস এসএসসি 3 এর যোগফল। সো 3 এর জন্য একটা পাবো, দেন হচ্ছে 4 এর জন্য একটা পাবো, 5 এর জন্য একটা পাবো, এরকম একটা পাইতে থাকবো। সো এগুলা যদি আমরা প্লট করে যোগ করি, ঠিক আছে, কোনো একটা সময় যেটা পাবো সেইটা হচ্ছে এইরকম একটা শেপ পাবো, যেটা হচ্ছে মানুষের এলবো বা হিউম্যান এলবো লাইক শেপ। ঠিক আছে, হিউম্যান এলবো লাইক শেপ। যারা হচ্ছে এলবো কি জিনিস ভুলে গেছো, গুগল সার্চ করো, হিউম্যান এলবো লাইক শেপ পাবো। সো এই হিউম্যান এলবো লাইক শেপ পাইলে এটাতে কি হচ্ছে আসলে, কি বোঝাচ্ছে, এই পয়েন্টটাই আমরা হচ্ছে কেটা নিব। সো এই পয়েন্টটা কেটা কেন নিব, এবার এটা একটু বলি। এটা সবাই তো জানে যে এই এলবো মেথড করে হিউম্যান এলবো লাইক যে শেপটা আসে, এইটা হচ্ছে আমরা আসলে নিয়ে নিব। সো এইটুকে যে এই কয়টা ফিগার আঁকাইলাম, এই একটা, দুইটা, তিনটা আর এই চারটা, এইগুলাতে বুঝতে কারো প্রবলেম আছে? না স্যার। ওকে, না থাকলে ভালো। সো এই পয়েন্টটা নেয়ার আসলে দরকারটা কি বা মানেটা কি, এটা সবাই তো দেখায় এসএসসি, বাট মানেটা হচ্ছে, চিন্তা করো প্রথমে তোমার ইরর বেশি ছিল, আবার যদি সবগুলা পয়েন্টই একটা একটা করে ক্লাস্টার ধরো, তাইলে আসলে সেন্ট্রয়েড থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স আসলে সেমই হবে। সো সেই ক্ষেত্রে একদম জিরোর কাছাকাছি হবে। তাইলে এই পয়েন্টটা নেয়ার মানেটা কি, এই পয়েন্টটা নেয়ার মানে হচ্ছে হঠাৎ করে ইরোডটা যেই জায়গায় হচ্ছে কমতেছে, ওইটাই হচ্ছে তোমার আসলে বেস্ট ক্লাস্টার, বা ওইটাই হচ্ছে বেস্ট কে। ঠিক আছে, সো আমরা সবসময় বেস্ট কেটা পাওয়ার হচ্ছে চেষ্টা করি। এই হচ্ছে কে মিনস ক্লাস্টারিং এর এলবো মেথডের কনসেপ্ট। তো আপনারা যারা হচ্ছে পরীক্ষায়, আমি হচ্ছে একটা পরীক্ষা মনে গার্ডে পড়ছিলাম, কয়েকজন হচ্ছে জিপিটি দিয়ে WCSS লিখছেন। সো এদেরকে হচ্ছে এখন হয়তো আসলে জানেন যে WCSS হচ্ছে উইথিন ক্লাস্টার সাম অফ স্কোয়ার। তো এটা যদি আমরা আমাদের নোটে দেখি, সেম একদম এক্সাক্ট সেম কথা বলছে। সো এই যে এখানে হচ্ছে কয়েকটা ক্লাস্টার নিছেন, যদি দুইটা নিতেন তাইলে কি হইতো, তাইলে দুইটা নিলে যে একটা সাম অফ স্কোয়ার এরর পাইতেন, দেন এসএসসি 1 একটা পাইতেন, 2 একটা পাইতেন, এগুলা যোগ করে হচ্ছে এসএসসি হইতো। সো এই এসএসসিটা যদি প্লট করতেন তাইলে কি হইতো, এসএসসি বা WCSS এক এক এক্সিসে রেখে, কে যদি এক এক্সিসে রেখে প্লট করতেন, কোন পয়েন্টটা নিতেন আসলে, পয়েন্ট যেটা নিতেন সেটা হচ্ছে এই যে 4-এর যে পয়েন্টটা। কারণ এইখানে হচ্ছে হঠাৎ করে ইরোডটা কমে গেছে, এরপরেও কমছে, বাট আমরা চাচ্ছি যেখানে হঠাৎ করে ইরোডটা কমছে এইরকম একটা পয়েন্ট আসলে নিতে। সো এইটাই হচ্ছে আমার কে মিনস ক্লাস্টারিং এর এলবো মেথড বলে। এলবো মেথডের মাধ্যমে আমরা হচ্ছে কে সিলেক্ট করা, যে এই কে সিলেকশনটা আসলে কিছুটা ফিক্স করতে পারলাম। ঠিক আছে, বাট একটা কিন্তু এখনো প্রবলেম ফিক্স হয় নাই কে মিনস ক্লাস্টারিং এ। কি সেটা, সেটা হচ্ছে আমরা সেন্ট্রয়েড প্রথমে যেগুলো ধরতেছি এগুলার উপর আসলে কোনো এফেক্ট আছে কিনা। সো এই যে আমরা আমরা এখানে লিখে দিছি যে সাম অফ স্কোয়ার ইরর সামটাইমস সেড টু বি WCSS or within sum of square elbow method in K-means clustering
ফর সিলেক্টিং প্রপার কে। সো এলবো মেথড ইউজ হয়। সো এই তো ক্লাস্টারিং, নর্মালি পার্টিশন বা কে মিনস ক্লাস্টারিং ইউজ হয় হচ্ছে ওই স্বপ্ন টাইপ সুপার সব গুলাতে মেনলি। সো দুইটা ডিস্টেন্স ম্যাট্রিক্স এখানে দেখাইছি, একটা হচ্ছে ওই ম্যানহাটেন আর একটা হচ্ছে ইউক্লিডিয়ান। এগুলা তো ফর্মুলা আপনারা জানেন, এগুলো তো আমরা একটা ম্যাথ করলাম। সো এই হচ্ছে আমার কে মিনস ক্লাস্টারিং থেকে ফুল লেকচার। ঠিক আছে, সো এখানে কোনো স্যার এখানে অ্যালবাম মেথড দিয়ে যে আমরা হচ্ছে বেস্ট কে সিলেক্ট করতেছি, জাস্ট এক্সামে লিখলে এই ফিগার গুলো ড্র করে দিলে হয়ে যাবে? হ্যাঁ, জাস্ট কিছু ডিসক্রিপশন লেখো, মানে যা মনে থাকে। আর মানে হ্যাঁ, কনসেপচুয়াল আসলে এইটা লিখলেই হবে যে অ্যালবাম মেথড যদি কি এটা আসে, বা অ্যালবাম মানে কে মিনস ক্লাস্টারিং এ বেস্ট কে সিলেক্ট করার ওয়ে কি। তাইলে হচ্ছে জাস্ট কনসেপচুয়ালি এই কয়েকটা ফিগার দিয়ে জাস্ট বুঝাইতে পারলে আমাকে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই মানে এই গ্রাফটা তো মাস্ট, এন্ড এসএসসি এটা দিয়ে তুমি কি বোঝাচ্ছ বা এটা কেন হচ্ছে এই পয়েন্টটা নিচ্ছ, এটা আসলে কিছুটা তো লিখতে হবে। এটা ডিপেন্ডস, আসলে কোশ্চেনের অ্যান্সার তো কিভাবে করবা ওইটা আসলে কোশ্চেনের ধরন দেখে ডিসাইড করতে হবে। ওকে, লাস্ট আরেকটা প্রবলেম আছে, যেটা হচ্ছে আমাদের দরকার নাই বাট একটু জাস্ট যাই না না রাখলি না, যে হচ্ছে এই যে ইনিশিয়াল সেন্ট্রয়েড বা ইনিশিয়াল পয়েন্ট সিলেকশনের উপর তোমার হচ্ছে অনেক সময় রেজাল্ট আগে চলে আসে, অনেক সময় পরে চলে আসে। সো এইটা আসলে সবসময় অপটিমাল সলিউশন নাও হইতে পারে, কারণ আমরা এতদিন ওই যে পরে আসছি তো, যে লোকাল মিনিমায় আটকায় গেছে। সো লোকাল মিনিমায় আটকে যেতে পারে। তো ইনিশিয়াল যে সেন্ট্রয়েড সিলেকশন, চিন্তা করো ইনিশিয়ালি তুমি একটা পয়েন্ট সিলেক্ট করলা, দুইটা ইটারেশনের পরেই দেখলা ফিক্স হয়ে গেছে। বাট তুমি আসলে ধরো চারটা ইটারেশন চালাইলে আরো খুব ভালো একটা ক্লাস্টার পাইতে পারতা। কেমন? ধরো এই যে এখানে দুইটা পয়েন্ট আছে, তুমি দুইটা ইটারেশন চালানোর পরেই দেখতেছো আর এই ক্লাস্টার চেঞ্জ হয় না। বাট তুমি যদি সেন্ট্রয়েড অন্য কিছু ধরতা, তাইলে দেখতা এইখানে সেন্ট্রয়েড অন্য কিছু ধরলে ধরো এই দুইটা এক ক্লাস্টারে যাইতো আর এই তিনটা এক ক্লাস্টারে আসতো, সেই ক্ষেত্রে রেজাল্টের ধরো সাম অফ স্কোয়ার এররটা আরো কম হইতো। সো এইটা একটা অপশন হইতে পারে, যে অনেক সময় সেন্ট্রয়েড ধরার উপর তোমার এইটা লোকাল মিনিমায় আটকে যেতে পারে, গ্লোবাল মিনিমায় না যায়। এটা আমাদের দরকার নাই। এটা সলভ করার একটা অ্যালগোরিদম হচ্ছে কে মিনস প্লাস প্লাস আর কি। এটা একটু অপটিমাইজ অ্যালগোরিদম, সো এটা মনে রাখা যেতে পারে যে কে মিনস প্লাস প্লাস হচ্ছে কে মিনস এর একটা অপটিমাইজ ভার্সন, যেটা হচ্ছে ওই সেন্ট্রয়েড সিলেকশনের ওই যে মানুষ ইচ্ছা মতো সিলেক্ট করে এইটার একটা যে ভুল আছে, যে লোকাল মিনিমা আটকে যেতে পারে, এটা হচ্ছে সিলেক্ট করে। তো তোমাদের এই পার্ট থেকে যেটা মনে রাখা উচিত, জাস্ট ম্যাথটা এন্ড এলবো মেথডটা কি, এইটুক মনে রাখলেই হবে। তোমাদের কি দাগানোটা দিলে হবে নাকি হচ্ছে ক্লাসরুমে যেটা আছে এটা চলবে? স্যার এইটাও দাগানোটাই দিয়ে দিয়েন। দিয়েন স্যার। ওকে, ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের প্রথম পার্ট। তোমরা হচ্ছে আজকে আরেকটু থাকো, 10টা পর্যন্তই পড়ালেখা করো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট গেল। আহ কারো কোনো কোশ্চেন আছে এই পার্ট নিয়ে? না স্যার। ওকে, মোটামুটি সবাই তাহলে খুব ভালো বুঝতেছো। ওকে, তাইলে পরে আমরা আরেকটা টপিক আছে আমাদের, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন রুল এন্ড এ প্রায়োরি অ্যালগোরিদম। এইটা হচ্ছে আমরা পড়ি। এইটাও একটাই জাস্ট ম্যাথ। এই একটা ম্যাথ দেখলে এটা খুবই ইজি একটা ম্যাথ, এটা আমরা একটু দেখবো। এর আগে জানি জিনিসটা আসলে কি, আহ এ প্রায়োরি অ্যালগোরিদম, অ্যাসোসিয়েশন রুল, এগুলা আবার কি। ঠিক আছে, ওকে। সো অ্যাসোসিয়েশন রুল এইটা বলতে আসলে বোঝায় যে মার্কেটে বা বাজারে হচ্ছে এগুলা মানে এখন যে পড়াশোনা এগুলো মেইনলি মোস্টলি গল্প টাইপ আর কি। ঠিক আছে, জাস্ট ম্যাথটা একটু আমাদের মনোযোগ দিয়ে করতে হবে, বাকিটা জাস্ট আমাকে শুনলেই হবে। সো এই অ্যাসোসিয়েশন রুল আসলে জিনিসটা কি? রুল জিনিসটা হচ্ছে ওই যে বাজারে আমরা দেখি না, ধরো স্বপ্ন সুপার শপ বা এগুলাতে ধরো কি বলবো, এই যে ধরো কলা ডিমের কিনলে হ্যাঁ আর হ্যাঁ ব্রেড হ্যাঁ কিনলে হ্যাঁ জ্যাম হ্যাঁ, কিনবো। সেম সেম সেম, হ্যাঁ এটা এই এই এক্সাম্পলটা আছে, তুমি কি পিডিএফ পড়ছো নাকি আল্লাহ জানে। সো ধরো ডিমের সাথে হচ্ছে ওই যে বাচ্চাদের চকলেট রাখতেছে, তাইলে ধরো কেউ হচ্ছে ডিম কিনতে আসছে, তাইলে চকলেটও কিনতেছে। সো এই টাইপের
প্রোডাক্ট প্লেসমেন্ট কেমনে করে, বা এই অ্যাসোসিয়েশন রুল দিয়ে আমরা আসলে বের করতে পারি যে হচ্ছে সুপার শপে ধরো 4টা 5টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলো আসলে কেমনে প্লেসমেন্ট করলে আমার সুবিধা হয়, বা কেমনে প্লেসমেন্ট করলে আমার হচ্ছে সেল বাড়তে পারে, বা হচ্ছে অ্যাসোসিয়েশন, বা হচ্ছে আমার হচ্ছে কোনটার সাথে কোনটার মিল বা অ্যাসোসিয়েশন বেশি, এইটা আসলে বোঝায় হচ্ছে অ্যাসোসিয়েশন রুল দিয়ে আর কি। তো অ্যাসোসিয়েশন রুল হচ্ছে আসলে এই আহ, তোমার হচ্ছে রিলেশন বিটুইন ভেরিয়েবলস ইন ডাটাবেস, এইটা আসলে বোঝায় আর কি অ্যাসোসিয়েশন রুলস দিয়ে। সো এই অ্যাসোসিয়েশন রুল বাইর করার কয়েকটা মেট্রিক্স আছে। ধরো তুমি 2টা প্রোডাক্ট একসাথে রাইখা বললে যে আসলে এই ধরো ডিমের সাথে ব্রেড, ধরো ধরি সরি ডিমের সাথে হচ্ছে চকলেট রাখতেছি, তাইলে এটা বেশি বিক্রি হচ্ছে, বাট এগুলো তো আসলে কোনো মেট্রিক্স লাগবে যেটা দিয়ে মানুষজন হিসাব করবে যে না, এইটা রাখলে হচ্ছে ঠিক আছে বেশি বিক্রি হইতেছে, যে তুমি বলতেছো যে কথাটা সত্য। সো এটার কিছু মেট্রিক্স আছে। আর এই যে বাইর করে এগুলো তো ধরো তোমাকে আমি কি দেয় নর্মালি, এই যে মানুষজন কিনতেছে এগুলারে বলি আমরা ট্রানজেকশন আইডি। তুমি ওই যে স্বপ্ন টপ্ন এগুলাতে কিনলে প্রতিবার দেখবে তোমার হচ্ছে ওই একটা স্লিপ দেয়, সেটার মধ্যে ওরা একটা ট্রানজেকশন আইডি সেভ করে। সো এই ট্রানজেকশন আইডি গুলাতে তোমার কি কি থাকে, কি কি প্রোডাক্ট তুমি নিচ্ছ, এগুলা ধরো থাকে। সো এই প্রোডাক্ট গুলা যে থাকে এগুলা থেকে আসলে কোনো একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করে কোন প্রোডাক্টটার সাথে কোন প্রোডাক্টটা রাখলে তোমার সেল বেশি হওয়ার পসিবিলিটি আছে। সেল বেশি হওয়ার বললাম, পসিবিলিটি আছে, হবে যে তা না, হওয়ার পসিবিলিটি আছে। এইটা বের করার অ্যালগোরিদম হচ্ছে অ্যাপ্রায়োরি অ্যালগোরিদম। ঠিক আছে। সো কি বললাম এগুলা যদি আবার বলি, অ্যাসোসিয়েশন রুল হচ্ছে এই যে আমার ডাটার মধ্যে হিডেন রিলেশন, যে কোন ভেরিয়েবলের সাথে কোন ভেরিয়েবল রাখলে বা কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্ট রাখলে আমার হচ্ছে লাভ হতে পারে, বা আমার হচ্ছে ট্রানজেকশন বা আমার হচ্ছে সেল বেশি হইতে পারে, এগুলারে বলি আমরা অ্যাসোসিয়েশন রুলস। ঠিক আছে, অ্যাসোসিয়েশন রুলস। আর এই অ্যাসোসিয়েশন রুলস বের করার জন্য আমি বললাম যে কিছু অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদমের একটার নাম হচ্ছে অ্যাপ্রায়োরি অ্যালগোরিদম। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? মানে যতটুক বলছি, অ্যাসোসিয়েশন রুল বললাম যে হচ্ছে হিডেন রিলেশন বাইর করবে, আর অ্যাপ্রায়োরি অ্যালগোরিদম হচ্ছে এমন একটা অ্যালগোরিদম যেটা হচ্ছে এই যে কোনটার সাথে কোন প্রোডাক্টটা, বা এই অ্যাসোসিয়েশন রুল গুলা তোমার যদি কোনো একটা ডাটা সেট দেই ট্রানজেকশনের, সেটা থেকে হচ্ছে বের করে দেয়। সো ট্রানজেকশন ডাটা সেট বলতে কি, ট্রানজেকশন বলতে যেটা বুঝলাম, স্বপ্ন থেকে বা কোনো সুপার শপ থেকে যদি কিছু কিনো, সেই ক্ষেত্রে তোমাকে প্রত্যেকটার জন্য একটা ইউনিক আইডি দেয়। ঠিক আছে, এইটা হচ্ছে ট্রানজেকশন আইডি। আর ইউনিক আইডির মধ্যে ধরো তোমার প্রোডাক্ট কি কি কিনেছো এগুলো তো সবসময় থাকে। সো এই টাইপের একটা ডাটা সেট দিয়ে দিলে তুমি হচ্ছে প্রায়োরি অ্যালগোরিদম অ্যাপ্লাই করে অ্যাসোসিয়েশন রুল গুলা বের করতে পারো আর কি। সো যা বললাম এগুলা একটু আমরা একটু এখানে দেখি। স্যার হ্যাঁ বলো। স্যার এখান থেকে কি থিওরিটিক্যাল কোনো এক্সপ্লেনেশন চাইতে পারে, মানে লাইক হচ্ছে আমাদের মার্কেট বাস্কেট অ্যানালাইসিস টাইপের কোনো এক্সাম্পল দিয়ে অ্যানালাইসিস করা বা এরকম? থিওরিটিক্যাল অ্যানালাইসিস তো মনে হয় না চাবে, ম্যাথ চাবে আর কি। তোমাকে একটা ডাটা সেট দিয়ে দিব, তুমি এটা থেকে রুল বাইর করে দিবে আমাকে যে কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্টটা রাখলে বেটার। ও এটা স্যার এআরএল এর মার্কেট বাস্কেট যেটা ওটা মানে অ্যানালাইসিসের উপর বেস করে নাকি এখানে আমরা কোন অ্যালগোরিদম বললাম বলেন তো? অ্যাপ্রিয়রি স্যার? তাহলে এখানে অন্য অ্যালগোরিদমের নাম কিভাবে আসতেছে? স্যার ওটা তো অ্যালগরিদম না। আচ্ছা ঠিক আছে। এখানে হাজারটা অ্যালগোরিদম আছে, ওগুলা তো আসলে বলে লাভ নাই, সবাই তো বুঝতে হবে। ঠিক আছে নাহিদ, আমরা এগুলা নিয়ে পরে কথা বলবো। ওকে, সো অ্যাসোসিয়েশন ওকে স্যার। রুলস এন্ড এ প্রায়োরি অ্যালগোরিদম। সো অ্যাসোসিয়েশন রুলস বলতে আসলে কি দেখাচ্ছি, যে হ্যাভ ইউ এভার কনসিডার্ড দ্য টেকনিক বিহাইন্ড দ্য প্রোডাক্ট প্লেসমেন্ট স্ট্র্যাটেজিস। তো আসলে মানে এই জিনিসটা শিখা না নিয়ে জাস্ট হচ্ছে একটু গল্প হিসাবে নাও যে কিভাবে আসলে প্রোডাক্ট প্লেসমেন্ট গুলা করে, বা তোমাকে যদি একটা ডাটা সেট দিয়ে দেই তাহলে তুমি আসলে কিভাবে প্রোডাক্ট প্লেসমেন্ট করবা। সো এটার ক্ষেত্রে যেটা বললাম যে হচ্ছে আহ তোমরা জাস্ট এটা একটু পড়ো, এটা না পড়লে ক্লিয়ার হবে না, আমি পড়ে দিলে অত ক্লিয়ার হবে না, তোমরা এটা পড়ো 1টা মিনিট, আমি হচ্ছে একটা কল অ্যাটেন্ড করে। হ্যাঁ সুমিত্রা।
পেপার কি সাবমিট করে দিছো? না না, ডেট এক্সটেন্ড করবে, তুমি ওইটা নিয়ে প্রেশার নিও না। এর আমি আমি তো ধরো 10টা পর্যন্ত একটা ক্লাস আছে, এরপর খাবো, পরে হচ্ছে তুমি 12:30টার পরে ফ্রি আছো না? হুম হুম, তাহলে একটার পর বসলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, পড়েছো? কেউই মনে হয় পড়ো নাই, সবাই ঘুমায় গেছো। ওকে। সো অ্যাসোসিয়েশন রুল বলতে আসলে এই যে আমরা এখানে বুঝতেছি, অ্যাসোসিয়েশন রুল লার্নিং ইজ এ রুল বেসড মেশিন লার্নিং মেথড। সো আমরা এতক্ষণ তো অ্যালগোরিদম অ্যালগোরিদম দেখে আসছি যে কিভাবে হচ্ছে ওই গ্রেডিয়েন্ট ডিসেন্ড করে, কিভাবে হচ্ছে ডিস্টেন্সের উপর ক্যালকুলেট করে, বাট এটা হচ্ছে আসলে রুল বের করে দিবে। রুল বলতে কি, যে বাজারে কয়টা জিনিস একসাথে রাখলে তোমার হচ্ছে ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, ফর ডিসকভারিং দ্য রিলেশন বিটুইন ভেরিয়েবলস ইন এ লার্জ ডাটা সেট। সো এইটা একটা কথা, যে তোমার ধরো চাল আর ডাল আর আলু আছে, সো এগুলা প্লেসমেন্ট করার জন্য তোমার তো আসলে অ্যালগোরিদমের দরকার নাই, তুমি আসলে একভাবে রেখি তুমি হচ্ছে বের করতে পারতেছো। বাট এগুলা ইউজ করা হয় ধরো কোনো সুপার শপে অনেক বড় ডাটা সেট আছে, সেই ক্ষেত্রে কোনটার সাথে কোনটা প্লেসমেন্ট করলে আমার রুল গুলা জেনারেট করার জন্য। সো এইটা একটা কথা। আর একটা হচ্ছে দ্য গোল ইজ টু আইডেন্টিফাই স্ট্রং রিলেশন ডিসকভার ইন দ্য ডাটা সেট ইউজিং সাম মেজার্স। তো বললাম যে আসলে তুমি যে কোনো একটা ধরো, আমি তুমি অনেক বড় একটা ডাটা সেট পাইছো, ডাটা সেট পাই তুমি মন মতো বলতেছো যে এটার সাথে এটা রাখলে অনেক ভালো হবে, ধরো এক্স এর সাথে ওয়াই রাখলে অনেক বেশি বিক্রি হবে। সো এটা তো আসলে তোমাকে কোনো মেট্রিক্স বা হচ্ছে কোনো মানে মাপের উপর বলতে হবে যে এত পার্সেন্ট বিক্রি বেশি হবে। সো এগুলার আসলে হিসাব করব আমরা এখানে। সো এখানে আমরা যেটা দেখতেছি যে এন অ্যাসোসিয়েশন রুল ইজ এন এক্সপ্রেশন। আমরা হচ্ছে এই অ্যাপ্রায়োরি বা এই অ্যালগোরিদম গুলাতে আমরা কি পাই বললাম, অ্যাসোসিয়েশন রুল। সো অ্যাসোসিয়েশন রুল গুলা কেমনে লিখা হয়, এটা যদি একটা লিখিয়ে যে এখানে দেখো একটা লিখছি যে ভেজিটেবল কিনলে তোমার হচ্ছে ধনেপাতা কেনার সম্ভাবনা, ঠিক আছে? তো সম্ভাবনা এই দুইটা যদি একসাথে রাখে তাহলে হচ্ছে বিক্রি বেশি হইতে পারে। এইটা হচ্ছে একটা এক্সাম্পল আর কি। সো রুলগুলা কেমনে লেখে, রুলগুলা নর্মালি হচ্ছে এই যে এরো চিহ্ন দিয়ে লেখে যে এইটা কিনলে এইটার সাথে এটা কিনতে আমি পারি। সো এখানে দেখো এই যে রুলসটা কেমনে লিখে নর্মালি, যে কোনো আমরা বলছি যে এখানে আমরা কি করব, মেইনলি আমরা হচ্ছে একটা অ্যালগোরিদম আছে অ্যাপ্রায়োরি, এটা অ্যাপ্লাই করে অ্যাসোসিয়েশন রুল বলতে কি, যে কোনটার সাথে কোনটা রাখলে ভালো হচ্ছে বা বিক্রি বেশি হইতে পারে মার্কেটে। সো এই টাইপ একটা অ্যানালাইসিস আমরা হচ্ছে দেখব। সো এই টাইপ অ্যানালাইসিস দেখার ক্ষেত্রে আমরা বললাম যে এক্স ওয়াই আর সেপারেট আইটেমস। সো এখানে একটা এক্সাম্পল হচ্ছে যে ভেজিটেবল এর সাথে যদি কোরিয়েন্ডার রাখি, তাহলে ফার্স্টে আমার একটা দিতে হবে, দেন হচ্ছে এরো চিহ্ন দিয়ে আরেকটা প্রোডাক্টের নাম দিতে হবে। সো এই তো। তাহলে এই যে সাজেস্টিং দ্যাট পিপল হু বাই ভেজিটেবলস আর অলসো লাইকলি টু বাই কোরিয়েন্ডার। সো এখানে আরেকটা কি আছে, সো এটা অ্যাসোসিয়েশন রুল গুলা বের করে আমার হচ্ছে, তোমার তো এই যে ধরো এই যে ভেজিটেবলের সাথে কোরিয়েন্ডার রাখলে যে বিক্রি বেশি হবে, এটা তো কিছু একটা দিয়ে মাপতে হবে। সো এই মাপার জন্য আমার হচ্ছে তিনটা ম্যাট্রিক্স আছে, এগুলারে বলে হচ্ছে সাপোর্ট, কনফিডেন্স আর হচ্ছে লিফট, ঠিক আছে? সো আমরা হচ্ছে আজকে ম্যাথটা হয়তো করব না, জাস্ট এই জিনিসগুলো একবার জেনে জাস্ট হচ্ছে ফুলটা একটু রিক্যাপ করব, দেন হচ্ছে নেক্সট দিন ক্লাসে আবার হচ্ছে ম্যাথটা একটু দেখাবো, ঠিক আছে? তো আজকে জাস্ট হচ্ছে তোমরা হাই লেভেলের আইডিয়াটা নিয়ে যাও এটা কি, যাতে নেক্সট ক্লাসে আবার শুরু থেকে রিপিট না করতে হয়। সো অ্যাসোসিয়েশন রুল মোটামুটি সবাই বুঝছি কি জিনিস। অ্যাসোসিয়েশন রুল হচ্ছে ওই যে মার্কেটে প্রোডাক্ট কেমনে রাখে ওগুলার আসলে এরো চিহ্ন দিয়ে যে লিখে ওই রকম কিছু একটা। আর অ্যাপ্রায়োরি হচ্ছে একটা অ্যালগোরিদম যেটা হচ্ছে অ্যাসোসিয়েশন রুল বের করে, ঠিক আছে?
জি স্যার। একজনই, বাকিরা কি বুঝো নাই নাকি? আহ শুনতেছো? বুঝছি স্যার। মানে মোটামুটি শুনতেছো? জি স্যার। জি স্যার। ওকে। ওকে। সো অ্যাসোসিয়েশন রুল আমরা বললাম যে বাজারে প্রোডাক্ট কেমনে প্লেসমেন্ট করব এটা এখন আমরা পাওয়া যাব। সো এরপরে হচ্ছে আমরা কিছু ম্যাট্রিক্স দেখলাম যে এই ম্যাট্রিক্স গুলা তুমি তো আসলে যে কোনো রুলই বানাই দিতে পারো। যে হঠাৎ করে মনে হলো যে না, পানির সাথে যদি হচ্ছে টমেটো সস রাখি তাইলে বেশি বিক্রি হচ্ছে। তো এই রুল যদি তুমি বানাই দিলে, এখন এটারে আমি খারাপ বলবো নাকি ভালো বলবো, কেমনে বলবো? অবশ্যই আমার কিছু ম্যাট্রিক্স লাগবে। আমি তো আর বাজারে গিয়ে গিয়ে মেশিন লার্নিং যেহেতু করতেছি, বাজারে গিয়ে গিয়ে আর ওইভাবে করলে তো হইলো না। তো আমার হচ্ছে অবশ্যই কিছু ম্যাট্রিক্স লাগবে যেগুলা দিয়ে আমি ধরো বসেই হিসাব করে ফেলতে পারবো, জাস্ট ডাটা সেটের উপর থেকে হিসাব করতে পারবো যে এটা সাপোর্ট, কনফিডেন্স, লিফট, এগুলো হচ্ছে ম্যাট্রিক্স গুলা যে আসলে এই রুলটা কি ভালো নাকি খারাপ। সো আমার হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে বকবক করলাম এটার রেজাল্ট হচ্ছে যে অ্যাসোসিয়েশন রুল হচ্ছে ওই যে বাজারে প্রোডাক্ট কেমনে প্লেসমেন্ট করে ওইটা। আর অ্যাপ্রায়োরি হচ্ছে অ্যাসোসিয়েশন রুল বাইর করার একটা জিনিস, যেটা হচ্ছে তোমার একটা ডাটা সেট দেয়া থাকলে তুমি অ্যাপ্রায়োরি অ্যালগোরিদম অ্যাপ্লাই করলেই তোমার হচ্ছে রুল গুলা বাইর হবে, অ্যাসোসিয়েশন রুল গুলা। আর এখানে আমরা দেখলাম কি কিছু মেট্রিক্স আছে যেগুলা কোন একটা রুল বাইর হইলে সেগুলা ভালো নাকি খারাপ এটা বোঝা যায়। সো এইবার আমি এই মেট্রিক্স গুলা নিয়ে একটু জানি, এই মেট্রিক্স গুলা নিয়ে আমরা হচ্ছে ছোটখাটো কিছু ম্যাথ হচ্ছে দেখি। ঠিক আছে? একদমই সিম্পল সিম্পল এগুলা নিয়ে, মানে ওই কি মিনস ক্লাস্টারিং এর মতো এত ভয় পাওয়ার কিছু নাই। সো মেইন কনসেপ্ট অফ অ্যাসোসিয়েশন রুল, আমরা বললাম সাপোর্ট হচ্ছে একটা ম্যাট্রিক্স আছে। সো সাপোর্ট ম্যাট্রিক্সটা আসলে কি করে এটার একটা এক্সাম্পল যদি দেই, এখানে একটা ডাটা সেট আমি হচ্ছে লিখি। ঠিক আছে, লিখি না, একটা ডাটা সেট হচ্ছে এই যে এই ডাটা সেটটা আমি হচ্ছে নেই। দেখো এই ডাটা সেটটা কি দেয়া, ডাটা সেটটা দেখে হচ্ছে ভয় লাগতে পারে, বাট ডাটা সেটটার মধ্যে দেখো কি দেয়া, টিআইডি। টিআইডি বলতে ট্রানজেকশন আইডি। তো প্রায়োরি বা মার্কেট বাস্কেট অ্যানালাইসিসের যত অ্যালগোরিদম আছে সবগুলাতেই যে এরকম ইউনিক আইডি দেয়া থাকবে। ইউনিক আইডি বলতে কি, ধরো 100 নাম্বার যে আইডিটা আছে সে হচ্ছে 1, 3 আর 4 নাম্বার আইটেমটা কিনছে। 200 নাম্বার যে লোকটা আছে সে হচ্ছে 2, 3 আর 5 নাম্বার আইটেমটা কিনছে। ঠিক আছে? আবার 300 নাম্বার যে আছে সে হচ্ছে 1, 2, 3, 4, 5 এই 4টা প্রোডাক্ট কিনছে। তো এই কিনার উপর আমি তো বললাম যে স্বপ্ন সুপার শপ গুলা বা ওই টাইপের সুপার শপ এগুলা যে ট্র্যাক করে এগুলা থেকে কেমনে হচ্ছে আসলে অ্যাপ্রায়োরি অ্যালগোরিদম অ্যাপ্লাই করে এগুলো আমরা দেখবো। দেখার আগে আমরা জাস্ট একটা জিনিস দেখবো যে সাপোর্ট, কনফিডেন্স আর লিফট, এই তিনটা জিনিস কি এন্ড কেন এন্ড কিভাবে বাইর করে। সাপোর্ট, কনফিডেন্স আর হচ্ছে আরেকটা কি বললাম, লিফট। ওকে। সো এটা কেমনে বের করে আমরা হচ্ছে দেখবো। সো এখানে জাস্ট একদম মানে সোজা বাংলায় বলে দিছে যে সাপোর্ট হচ্ছে একটা ইন্ডিকেটর হাউ ফ্রিকুয়েন্টলি দ্য আইটেম সেট অ্যাপিয়ার্স ইন দ্য ডাটা সেট। ঠিক আছে? সো এটা যদি বাংলায় বলি একদম সোজা বাংলায়, যে এই ধরো 1 নাম্বার প্রোডাক্টটা তোমার এই যতগুলা ট্রানজেকশন আছে এর মধ্যে কয়বার আছে। কি বললাম, কোন একটা আইটেম তোমার হোল ডাটা সেটে কয়বার আছে এটাকে বলবো আমরা হচ্ছে সাপোর্ট। সো এই সংজ্ঞাটা একটু পড়ো বাবা, যে হচ্ছে ইন আদার ওয়ার্ড দিস ইজ দ্য ইন্ডিকেশন হাউ পপুলার অ্যান আইটেম ইন এ ডাটা সেট। সো এটার জাস্ট বের করার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে তুমি হোল ডাটা সেটে একটা আইটেম কয়বার আছে ওইটা কাউন্ট করবা। দেখো এখানে কি বলছে, এই যে জাস্ট এই লাইনটা একটু পড়ো তাইলেই হবে। সাপোর্ট ইজ এন ইন্ডিকেশন of how frequently an item appears in a data set. সো এখানে যদি আমরা বলি যে এই একের সাপোর্ট কত, 1 নাম্বার প্রোডাক্টের আইটেম ওয়ানের সাপোর্ট কত। সো আইটেম ওয়ানের সাপোর্ট হচ্ছে, দেখো 1 নাম্বারটা কয়বার আছে বলো তো, একটা, 2বার। দুইটা। সো কয়টা ট্রানজেকশনে 2বার আছে? 4টা। 4টা। মানে 4জন মানুষ কিনলে 1 নাম্বার আইটেম যেটা এটা 2বার কিনছে। তো এটার সাপোর্ট আমরা বলবো হচ্ছে, নর্মালি সাপোর্ট হচ্ছে পার্সেন্টেজে প্রকাশ করে। তো এইটা যদি পার্সেন্টেজে প্রকাশ করি 50%। এইবার আমাকে বলেন তো 3 নাম্বার যে প্রোডাক্টটা এইটার সাপোর্ট কত? তিনটা দেয়া আছে। তো হ্যাঁ, একটা, দুইটা, তিনটা। সো 4টা ট্রানজেকশনের মধ্যে তিনটাই বিক্রি হয়েছে। সো এটা যদি আমি বের করি তাইলে হচ্ছে কত হবে, 75%।
পার্সেন্ট। সো এইটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট বলতে কি, হাউ ফ্রিকুয়েন্টলি অ্যান আইটেম অ্যাপিয়ার্স ইন এ ডাটা সেট। সো এইটাই যদি আমার কথা বিশ্বাস না করো, এই যে এখানে ম্যাথ করা আছে কোন জায়গায় যেন, এই যে দেখো, এই যে 3 নাম্বার যে আইটেম, এটা কাউন্ট কত, তো হোল 4টা ট্রানজেকশনের মধ্যে 3 বার হচ্ছে এটা হচ্ছে। তো 3 বার হইলে এটার সাপোর্ট কত, 4টার সেভেন্টি মধ্যে ফাইভ 3 বার, পার্সেন্ট 75। সো আমরা হচ্ছে সাপোর্ট বাইর করতে পারি। সো সাপোর্ট বলতে এখন সবাই বুঝতে পারতেছো, সাপোর্ট বলতে আসলে ওই জাস্ট বাংলা সংজ্ঞাও, যে আসলে তোমার ক্লাসে ধরো তুমি আহ কি ইলেকশনে দাঁড়াইছো বা কিছু একটা দাঁড়াইছো, এর মধ্যে কতজন আসলে তোমার ক্লাসের 100 জনের মধ্যে কতজন তোমাকে সাপোর্ট করতেছে, এই টাইপ ক্যালকুলেশন থেকে আসছে আর কি। সো এখানে এই যে সাপোর্টের একটু অফিসিয়াল ফর্মুলাটা দেখি, যে সাপোর্ট এক্স ওয়াই, কোন একটা প্রোডাক্ট এক্স ওয়াই একটা রুল দিলা, এইটার মধ্যে তুমি সাপোর্ট এক্স ওয়াই কেমনে বলবা, যে ট্রানজেকশন কন্টেইনস বোথ এক্স এন্ড ওয়াই। তার মানে কি, তার মানে হচ্ছে তুমি চিন্তা করো, এখানে তুমি চাল আর হচ্ছে ডিম দিছো, যে চাল আর ডিম এই দুইটা একসাথে রাখলে আমার হচ্ছে ব্যবসা ভালো হবে। সো তুমি এটার সাপোর্ট কেমনে বলবা, সাপোর্ট হচ্ছে চাল আর ডিম একসাথে তোমার ডাটা সেটে কয়বার আছে, ভাগ তোমার হচ্ছে ডাটা সেটের ট্রানজেকশন নাম্বার কয়টা। ঠিক আছে, এইটা যদি যারা না বুঝবা, এরা হচ্ছে এই যে এখন এই ম্যাথটা দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, যে আমার একটা রুল লিখলাম, 1 আর 2, ও এক অ্যাসোসিয়েশন 2, সো এইটার সাপোর্ট কত হবে, এটা সাপোর্ট কত হবে এটা যদি বের করি, 25%। একবার একটাতেই তো আছে, 1 আর 2, দুইটা একসাথে কয়টাতে আছে দেখো তো, 4টা ট্রানজেকশনে। 25% না স্যার? না না, দেখো তুমি এটা, দুইটা ট্রানজেকশন, হ্যাঁ সরি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুইটা ট্রানজেকশনে আছে কয়বার, আছে হচ্ছে একবার। সো 1/4 গুণ হচ্ছে 100, তাইলে হচ্ছে কত, 25%। এটা কি বুঝতে পেরেছো? মোটামুটি সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। একজনই খালি, দেখি জি মানুষজন স্যার। ধরে ধরে সবাইকে চেহারা দেখতে পারতেছি ভালোই। এই ইয়ের কে, এই 168 বুঝতে পারতেছো? 168, সে হচ্ছে আমার থিসিসের, স্যার বুঝতেছি। বুঝতেছো? ওকে, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে আরেকটা রুল নিয়ে, তোমরা হচ্ছে জাস্ট আমরা একটু করি জিনিসটা। সেটা হচ্ছে ধরো আমরা একটা প্রোডাক্ট প্লেসমেন্ট করলাম, যে 1 নাম্বার আর 2 নাম্বার প্রোডাক্টটা একসাথে রাখলে এইটার সাথে 3 নাম্বার প্রোডাক্টটাও বিক্রি হয়, তাইলে এটার সাপোর্ট কি হবে? 1 2 implies 3। হ্যাঁ, 1 2 implies 3, এটার সাপোর্ট কি হবে? স্যার এই যে 1/4ই হবে স্যার, ওয়ান টু 25 থ্রি পার। কয়বার পাবো, ডিভাইডেড বাই আমার টোটাল ট্রানজেকশন নাম্বার। সো টোটাল ট্রানজেকশন আমার কয়টা, 4টা, আর 1 2 3 কয় জায়গায় আছে, এক এক জায়গায়। জায়গায়। সো 1/4 × 100, সো কত পার্সেন্ট, 25%। সো তোমাকে যদি আমি এখন একটা কোশ্চেন পরীক্ষার হলে এমন ভাবে দিয়ে দেই, যে হচ্ছে আহ চিন্তা করো একটা কোশ্চেন আমি এরকম দিলাম, সেটা হচ্ছে, কোশ্চেনটা আগে শোনো, যে হচ্ছে আমি একটা রুল বানাইছি, এই রুল হচ্ছে 1 implies 3। সো এই রুলটার মিনিমাম সাপোর্ট থ্রেশহোল্ড 75% হলে, বাংলায় লিখি, ইজ দ্যাট রুল স্ট্রং? সো কি বললা, তুমি তো যে কোনো রুলই আসলে বানাইতে পারো, যে এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্ট রাখেন, কেউ তো আর না করবে না। সো এখানে একটা জিনিস আমি তোমাকে দিয়ে দিছি, যেটা বলছি মিনিমাম সাপোর্ট 75 হইলে আমরা ওই রুলটাকে বলবো হচ্ছে স্ট্রং রুল। ঠিক আছে, এইবার তুমি আসলে আমাকে বলতে পারবা যে এই রুলটা কি স্ট্রং না, এই ডাটা সেটটা থেকে কেমনে বলবা? জাস্ট স্যার হচ্ছে এখানে তো সাপোর্ট বের করবা। 50% আসতেছে। হ্যাঁ, সাপোর্টটা বের করবা, যে 1 আর 3 কয়টা জায়গায় আছে, 1 আর 3 হচ্ছে এই জায়গায় আছে, আর কোন জায়গায়, এই জায়গায় আছে।
সো দুইটা 2/4 গুণ হচ্ছে 100, সো কি হবে 50%। তো 50% কিন্তু আসলে থ্রেশহোল্ড আমাদের যেটা এইটা থেকে কম, তাইলে রুলটা কি আসলে নট From স্ট্রং। সো এই টাইপের জিনিসপত্র করা যায়। তোমরা তো আমাকে বিশ্বাস করবে না, তোমাদের কয়েকটা স্যাম্পল দেখাই। সো এই যে এখানে অনেকগুলা কাজ টাজ করা যায়। এই যে এখানে দেখো কিছু ক্রস আছে, এই আসে সে আছে, এগুলো হচ্ছে এই সাপোর্ট। আমরা যদি এখানে একটা মিনিমাম সাপোর্ট বলে দিই যে মিনিমাম সাপোর্ট 50%, তাইলে ধরো এর কম যেগুলো আছে এগুলা বাদ দেওয়া যায়। ঠিক আছে, সো সাপোর্ট নিয়ে মোটামুটি আশা করি সবার আইডিয়া হয়ে গেছে। সাপোর্টের পার্টটা আমরা বাদ দিই। এইবার হচ্ছে আমরা কনফিডেন্সের পার্টটাতে যাব। ঠিক আছে, তা সাপোর্টের মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, আচ্ছা এবার কনফিডেন্সের পার্টটা একটু আমরা বুঝি। ঠিক আছে, কনফিডেন্সের নর্মালি আমি তো ফর্মুলা লিখি, ম্যাথ করাই, ডেফিনেশন যারা না বুঝবা তাদের দরকার নাই। যে কনফিডেন্স ইজ এন ইন্ডিকেটর অফ হাউ অফেন দ্য রুল হ্যাজ বিন ফাউন্ড টু বি ট্রু। মানে তুমি যে রুলটা বানাইছো এইটা আসলে তোমার ডাটা সেটে কতবার সত্য হিসেবে পাওয়া গেছে বা এটা ট্রু হয়েছে। সো এটা কেমনে বাইর করে, এটার জাস্ট ফর্মুলাই মনে রাখো, এটার ডেফিনেশন আসলে ওইভাবে মনে রাখলে তোমরা পেঁচায় ফেলবে। তোমরা এইটার ডেফিনেশন আসছে হচ্ছে প্রবাবিলিটি থেকে। আমরা নেক্সট কয়েকটা ক্লাসের মধ্যেই প্রবাবিলিটি দেখব ইনশাল্লাহ। সো তোমাদের এইটা যদি আমি একটু লিখি, কনফিডেন্সের ফর্মুলাটা তোমরা হচ্ছে যারা খাতা টাতা আছে খাতায় লিখো। সেটা হচ্ছে কনফিডেন্স বলতে কোন একটা রুলস এক্স আর ওয়াই হইলে এটার কনফিডেন্স আমরা বুঝবো। দেখো, এটা কনফিডেন্স হবে সাপোর্ট অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই কাউন্ট অফ এক্স লেখে অনেক জায়গায়, তোমাদের এখানে কি উম, ঠিক আছে, সাপোর্ট সাপোর্টই লিখি, অনেক জায়গায় অনেক রকম লিখি। আচ্ছা আমি যেটা লিখি এটাই লিখো। ওকে, সো কনফিডেন্স আমরা যদি একটা রুলস হচ্ছে এক্স ওয়াই হয় বা একটা অ্যাসোসিয়েশন রুলস এক্স ইমপ্লাইজ ওয়াই হয়, তাইলে আমরা এটার কনফিডেন্স বলবো সাপোর্ট অফ এক্স ওয়াই। আমরা সাপোর্ট অফ এক্স ওয়াই এখন বাইর করতে পারি ডিভাইডেড বাই সাপোর্ট অফ এক্স। সাপোর্ট অফ এক্স কেন লিখলাম, সব সময় হচ্ছে ফার্স্ট এরটা নিচে লিখবা, এইটুক মনে রাখলে কনফিডেন্সের এটা পারবা। সো কনফিডেন্স বলতে আসলে কি বোঝায়, কনফিডেন্স বলতে তুমি যে একটা রুলস লেখছো এই রুলসটা আসলে কতবার সত্য হবে তোমার ডাটা সেটটার ক্ষেত্রে বা যে ডাটা সেটটা দেয়া আছে সেটার ক্ষেত্রে, এইটা হচ্ছে আসলে বোঝায়। ঠিক আছে, এটা হচ্ছে প্রবাবিলিটি থেকে আসছে। আচ্ছা এবার যদি আমি তোমাদের এরকম একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই, ধরো এটার ক্ষেত্রে সূত্রটা যদি লিখতে বলি তাহলে ফর্মুলাটা কি হবে, এ ইমপ্লাইজ বি এর ক্ষেত্রে কনফিডেন্স যদি বের করতে বলি কনফিডেন্সটা হবে সাপোর্ট অফ সাপোর্ট বি, সাপোর্ট এ এ। বি। এ কমা বি লেখে, অনেক জায়গায় এ ইউনিয়ন বি লেখে। ইউনিয়ন বলতে আসলে বোঝায় হচ্ছে দুইটা একসাথে, এই ইউনিয়ন বলতে বোঝায় দুইটা একসাথে। সো আমাদের ইউনিয়ন কি ইউনিয়ন দরকার নাই, আমরা তো জানি সাপোর্ট অফ এ বি মানে দুইটা আসলে একসাথে, যেমন সাপোর্ট অফ আর টু আগে আমরা এক আর তিন বাইর করছি। ঠিক আছে, সো এগুলো আসলে দরকার নাই, এগুলো হুদাই কমপ্লেক্স। সো কমা দিব, আর নিচে কোনটা, নিচে হচ্ছে ফার্স্টের যেটা সাপোর্ট অফ এ। সো এইবার হচ্ছে কনফিডেন্স যদি তোমাদের বাইর করতে বলি যে এক আর তিন এই রুলটার কনফিডেন্স বাইর করো, কনফিডেন্স কত হবে, সাপোর্ট কত এটার, সাপোর্ট অফ এক আর তিন কত ডিভাইডেড বাই সাপোর্ট অফ এক, তাহলে কত সাপোর্ট অফ এক আর তিন কত, দুই, এটা কি মানো, জি স্যার, সাপোর্ট অফ এক কত, এটাও টু। দুই, তার মানে 100%। তার মানে তোমার এই রুলটা যতবারই হোক না কেন হয় কম হয়েছে, মানে সাপোর্ট কম, এখানে আমরা দেখতেছি সাপোর্ট তো কম। ঠিক আছে, সাপোর্ট কম মানে কম বার হয়েছে, কিন্তু যতবারই তোমার ধরো, যতবারই ধরো, এটার একটা এক্সাম্পল হইতে পারে যে হচ্ছে কেউ হচ্ছে ধরো গয়নার দোকানে গেছে, তোমার সুপার স্টোরে ধরো গোল্ডও আছে, সো গোল্ডের সাথে সে একটা করে ডায়মন্ড নিয়ে আসছে, সো তুমি একটা রুল লিখলে যে গোল্ড অ্যাসোসিয়েট ডায়মন্ড। এই রুলটা ধরো খুব কম বার হয়, কিন্তু যখনই হয় এটা সব সময় আসলে হয়েছে,
মানে কেউ গোল্ড কিনলে সে সবসময় ডায়মন্ড আসলে কিনছে। এইটা হচ্ছে আসলে কনফিডেন্স দিয়ে বোঝায় আর কি। তো এখানে দেখো তোমার যে রুলটা, এটার ক্ষেত্রে দেখো কনফিডেন্স হচ্ছে কত পার্সেন্ট, কনফিডেন্স কিন্তু 100%। সো 100% হইলে এটা বোঝায় যে তোমার 1 আর 3 এই রুলটা কম বার হোক ডাটা সেটে বা বেশি বার হোক ওইটা ম্যাটার না, কিন্তু যখনই কেউ 1 কিনছে সাথে 3ও আসলে কিনেছে। So এইটা আসলে কনফিডেন্স দিয়ে বোঝায় যে তোমার যে রুলটা এটা হচ্ছে 100% ক্ষেত্রেই সত্য হয়েছে আর কি। কেউ 1 কিনলেই 3 কিনছে। তো এইটা দেখো, তুমি যদি আমার কথা তো বিশ্বাস করবা না তোমরা। তো এখানে যদি দেখো এই 100 নাম্বার ট্রানজেকশনে যখন সে 1 কিনছে 3 কিনছে, আবার 300 নাম্বার ট্রানজেকশন যখন সে 1 নাম্বার আইটেমটা কিনছে 3 নাম্বার আইটেমটা কিনছে। ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। তাইলে এখন হচ্ছে সবাই ওই যে সুপার শপে গিয়ে হচ্ছে ডাটা অ্যানালাইসিস করতে পারবা না, কিন্তু আচ্ছা আমরা তো স্যার, এই যে আমাদের সুপার শপে যে আইটেমগুলো শাফলিং হ্যাঁ, হয় এগুলো কি এগুলোর বেসিসে? বাংলাদেশে খুব কম হয়, বাংলাদেশে তো মন চাইছে রাখে, বাট হ্যাঁ স্বপ্ন, ওয়ালমার্টে? হ্যাঁ ওয়ালমার্ট টোয়ালমার্ট এগুলাতে প্রচুর অ্যানালাইসিস হয়, কারণ ওদের একটা ডিসকাউন্ট দেওয়ার আগে এই পরিমাণে অ্যানালাইসিস করে আসলে। স্বপ্নও কিছু কিছু করে, আমি স্বপ্নের হচ্ছে, স্বপ্ন না দারাজ হচ্ছে করে, দারাজের আমি হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারটাকে চিনি, এক আপু, সে হচ্ছে এগুলা করে, দারাজ হচ্ছে এগুলা এই রিলেটেড কাজ টাজ কিছু করে। ঠিক আছে, সো এই কনফিডেন্স কি সবাই বুঝতে পেরেছি? এই যে কনফিডেন্সের ফর্মুলা যদি এখানে দেখো যে ট্রানজেকশন কন্টেন্স বোথ এক্স ওয়াই ডিভাইডেড বাই ট্রানজেকশন কন্টেন এক্স। সো এটা তো বুঝে গেছি সবাই, তাই না? বুঝতে পেরেছো কেউ নাকি কেউই বুঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। ওকে, আশা করি সবাই বুঝেছো। এইবার হচ্ছে লাস্ট একটা মেথড, এটা হচ্ছে লিফট। এই কনফিডেন্সটা জানলেই আমরা হচ্ছে আজকে শেষ করে দিব। আজকে হচ্ছে জাস্ট এইটুক পর্যন্ত, নেক্সট দিন হচ্ছে আমরা অ্যাপ্রায়োরি অ্যালগোরিদমটা দেখবো আর কি, যে অ্যাপ্রায়োরি অ্যালগোরিদমটা দিয়ে আসলে কেমনে হচ্ছে তোমাকে একটা ডাটা সেট দিয়ে দিলে তুমি রুল গুলা বের করতে পারবা। এখন তো আমি রুল নিজে দিয়ে দিচ্ছি, বাট তোমাকে এখানে আমরা দেখবো হচ্ছে তখন একটা ডাটা সেট দিয়ে দিলে রুল কেমনে বের করতে পারবা। এটা খুবই আসলে ইন্টারেস্টিং অ্যালগোরিদম, বাট আজকে আমরা হচ্ছে লাস্ট একটা জিনিসই দেখবো, সেটা হচ্ছে লিফট। সো লিফট জিনিসটা আমরা যদি দেখি, সো এইটা হচ্ছে লাস্ট একটা মেজার। আমরা হচ্ছে এতক্ষণ সাপোর্ট আর কনফিডেন্স দেখে ফেলেছি। সো লিফট যদি হচ্ছে দেখি, লিফট কি, লিফট হচ্ছে দুইটা জিনিস একসাথে রাখলে বিক্রি হওয়ার প্রবাবিলিটি ডিভাইডেড বাই আলাদা 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 রাখলে বিক্রি হওয়ার প্রবাবিলিটি। প্রবাবিলিটি বলতে আসলে সাপোর্ট। ঠিক আছে, সো এখানে দেখো কি বলেছে, তোমাদের আসলে এভাবে বোঝায় লাভ নাই। এটার ফর্মুলা হচ্ছে, এখানেটা দেখো না, এখানেটা দেখো না, এখানেটা দেখলে তোমাদের কিছু কমপ্লেক্স হতে পারে, বাট আমি যেটা লিখি সেটা একটু লিখো। লিফট বলতে কি বললাম, লিফট বলতে দুইটা প্রোডাক্ট একসাথে রাখলে এইটার বিক্রি কতটুক হবে ওইটার সাপোর্ট ডিভাইডেড বাই দুইটা প্রোডাক্ট আলাদা রাখলে এগুলার বিক্রি কেমন হবে ওইটার সাপোর্ট। কি বললাম এখানে, যে একটা রুলস যদি হচ্ছে এক্স আর ওয়াই হয়, তাইলে উপরে থাকবে সাপোর্ট অফ এক্স ওয়াই, তার মানে হচ্ছে দুইটা একসাথে রাখলে। কি বললাম এখানে, যে হচ্ছে বোথ এক্স এন্ড ওয়াই টুগেদার, আর এইটা কি, এক্স ইন্ডিভিজুয়ালি আর হচ্ছে ওয়াই ইন্ডিভিজুয়ালি। সো এটা দিয়ে কি হয়, এটা দিয়ে লিফট মানে সাপোর্ট আর কনফিডেন্স তো বুঝলাম। সাপোর্ট আপনি বলছিলেন যে ডাটা সেটে কয়বার থাকে, কনফিডেন্স বললেন যে আসলে রুলটা কি সত্য হয় কিনা। বাট কনফিডেন্স দিয়ে কি বোঝায়, কনফিডেন্স দিয়ে আরো খুব ইন্টারেস্টিং একটা জিনিস বোঝায়। চিন্তা করো দুইটা প্রোডাক্ট একসাথে রাখছো, ভাগ দুইটা প্রোডাক্ট আলাদা রাখছো। সো এইটার মান যদি, চিন্তা করো লিফটের মান যদি 1-এর বেশি আসে, তাইলে কি বলবা বলো তো, যে এই যে দুইটা একসাথে রাখলে সেইটা আসলে বেশি ঘটতেছিল বা বেশি বিক্রি হচ্ছিল, তাই না? যে চিন্তা করো তোমরা ওই যে ভাগ তো করছো, এইটুক তো জানো।
যে উপরে যদি বড় সংখ্যা থাকে আর নিচে যদি ছোট সংখ্যা থাকে, তাইলেই হচ্ছে ভাগ করলে এটার রেজাল্ট একের বেশি হয়। এটা তো মানো, তাই না? ইয়েস স্যার। সো এটাতে দেখো, যদি হচ্ছে একের থেকে বড় হয়, তখন হচ্ছে আমরা কি বলতে পারবো, যে এক্স ওয়াই এই দুইটা একসাথে রাখলে আসলে বিক্রি বেশি হবে। আবার যদি লিফটের মান এক থেকে কম হয়, তখন আমরা বলতে পারবো যে না, দুইটা একসাথে রাখলে বিক্রি বেশি হচ্ছে না। কারণ কি, নিচের ভ্যালুটা যদি বড় হয়, তখন আমরা দেখছি একের থেকে ছোট হয়। উপরের ভ্যালুটা ধরো 2 হইলো, নিচের ভ্যালুটা 4 হইলো, তখন আসলে এগুলা একের থেকে ছোট হয়। সো একের থেকে ছোট যখন হবে, তখন আমরা কি বলবো, যে হচ্ছে নিচেরটা বেশি, তার মানে কি দুইটা আলাদা রাখলে বিক্রি বেশি। সো লিফটের মান থেকে যে দুইটা আলাদা রাখলে বিক্রি বেশি, আর হচ্ছে লিফটের মান যদি একের বেশি হয়, আমরা তাইলে ওইদিকে ওই ক্ষেত্রে বলতে পারি যে হচ্ছে একসাথে রাখলে আসলে বিক্রি বেশি। আর আরেকটা কেস কি হইতে পারে, লিফটের মান 1 হইলো। 1 হইলে কি হবে, যা আলাদা কোনো রাখলেও ডিফারেন্স যা, নাই। একসাথে রাখলেও তা। এইটাই হচ্ছে লিফট, যদিও অনেক ইজি করে বললাম, বাট একটু ঝামেলা। সেটা হচ্ছে জাস্ট ফর্মুলাটা আমি যেমনে লিখছি এমনি মনে রাখো। কি, যে দুইটা জিনিস একসাথে রাখলে ওইটার সাপোর্ট ডিভাইডেড বাই আলাদা আলাদা রাখলে সাপোর্ট ওইটার গুণফল। তো এটা যদি আমরা হচ্ছে ওই আরেক সেম ওই ফর্মুলা দিয়েই দেখি, যে 1 আর 3 এটা লিফট কত। সো 1 আর 3 এটা লিফট কত হবে, লিফট হবে হচ্ছে এটার সাপোর্ট কত, 1 আর 3 একসাথে রাখলে সাপোর্ট হচ্ছে 2, এক আলাদা রাখলে সাপোর্ট কত, 2 তো গুণ এটা একসাথে রাখলে সাপোর্ট কত, 1 2 3, 1 2 3, সো 3, তার মানে 2/6। সো সাপোর্ট কনফিডেন্স ওগুলা দেখে আসলে এটা হচ্ছে একের নিচে, তার মানে 1 আর 3 এই আইটেমটা একসাথে রাখলে তেমন লাভ নাই। সো এগুলা বোঝা যায় আর কি। সো এই লিফটটা কি, লিফটটা হচ্ছে যে আসলে কোন একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট রাখলে কি অবস্থা হবে, এটার আরেকটা মেজার। তো আমরা 3টা মেজার দেখলাম। একটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট বলতে কি, যে ফুল ডাটা সেটটার ক্ষেত্রে আমার হচ্ছে ওই প্রোডাক্টটা কয়বার আছে, এটা হচ্ছে সাপোর্ট। আর কনফিডেন্স হচ্ছে আমরা ওই ফর্মুলাটা দেখলাম। আর এবার হচ্ছে লিফটের ফর্মুলাটা তোমাদের এখান থেকে বলি। লিফটের ফর্মুলা এখানে একটু অন্যভাবে লিখছে, আচ্ছা অন্যভাবে না, এই যে এই ফর্মুলাটা তো ঠিকই আছে। জাস্ট এইটা দেখবে তোমরা, ওই বাকিগুলা জাস্ট এটা থেকে একটু ডেরিভেশন করছে, তোমরা এতক্ষণে বোঝা উচিত, বাট দরকার নাই। জাস্ট এইটা দেখবে, পরীক্ষায় আসলে এইটাই লিখবে আর কি। সো এখানে কি করেছে, এখানে যেটা করেছে সেটা হচ্ছে এই যে বলছে, এই আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, যে লিফট ইজ এ মেট্রিক টু মেজার দ্য রেশিও অফ এক্স এন্ড ওয়াই অকারিং টুগেদার টু এক্স এন্ড ওয়াই occur if they are independent. সো ওই যে এটাই, যে লিফট আসলে কি বোঝায়, যে এক্স আর ওয়াই একসাথে রাখলে বিক্রি বেশি হবে, নাকি এক্স আলাদা রাখলে আর ওয়াই আলাদা রাখলে বিক্রি বেশি হবে। সো লিফটের মান যদি হচ্ছে একের কাছাকাছি হয়, আবার যদি লিফটের মান এক থেকে বড় হয়, তাইলে আমরা কি বলতে পারি, যে হচ্ছে এটা একের বড় হইলে আমরা বলতে পারি যে পজিটিভ ইম্প্যাক্ট। আর লিফটের মান যদি একের থেকে ছোট হয়, তখন আমরা বলতে পারি আসলে দুইটা প্রোডাক্ট একসাথে রাখলে বিক্রি কম হচ্ছে বা নেগেটিভ, সেক্ষেত্রে দুইটা প্রোডাক্ট আলাদা আলাদা রাখা যেতে পারে। সো একের বেশি হইলে এটা আমরা বলবো পজিটিভ, কারণ কি, তাইলে হচ্ছে আমরা বুঝতে পারি যে উপরের দুইটা একসাথে রাখলে ওইটার ভ্যালু বেশি। ঠিক আছে। আর এক হইলে আমরা বলবো আসলে দুইটা প্রোডাক্ট ইন্ডিপেন্ডেন্ট। কই এই টার্মটা কই গেল, ইন্ডিপেন্ডেন্ট। সো এটাই। আর লাস্ট আজকের দিনের একটাই পড়া, এটা মনে রাখতে রাখতে হচ্ছে ক্লাস শেষ করতেছি। সেটা হচ্ছে এই যে এ বি, এ এমপ্লয়িজ বি, এগুলার প্রথমটারে বলে হচ্ছে এন্টিসিডেন্ট, আর পরেরটারে বলে হচ্ছে কনসিকুয়েন্স। একটারে বলে এন্টিসিডেন্টস আর একটারে বলে কনসিকুয়েন্স। এগুলো জাস্ট নাম, আমাদের হচ্ছে কোনো কাজে লাগবে না, জাস্ট জেনে রাখা। একটারে বলে, এই যে প্রথমটারে বলে এন্টিসিডেন্টস, আর পরেরটারে বলে হচ্ছে কনসিকুয়েন্স। সো এই তো আমাদের পুরা জিনিসপত্র। এই জিনিস যদি আমার ডাটা মাইনিং ক্লাস করেন কখনো, তাইলে হচ্ছে জানেন। আহ কয়েকজন তো ছিল অবশ্য, তোমরা তো করো নাই। ওকে। সো হচ্ছে এই তো আমরা হচ্ছে সাপোর্ট,
কনফিডেন্স লিফট জানলাম, আমরা হচ্ছে কয়েকটা ম্যাথও করলাম ছোট ছোট। আমরা হচ্ছে নেক্সট দিন অ্যাপ্রায়োরি অ্যালগোরিদম শুরু করব। ঠিক আছে, তোমরা কি আরো পড়তে চাও? আজকের জন্য স্যার এনাফ স্যার। ওকে, সো হচ্ছে আমি রেকর্ডিং অফ করে দেই।